আসসালামু আলাইকুম। একটু জানাও তো ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই একটু কাইন্ডলি জানাও যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। একটু জানাও তো ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। ওকে, ফেসবুক এবং ওয়েবসাইট দুইটাতেই স্টার্ট হয়েছে। এতক্ষণ সার্ভারের সমস্যা হচ্ছিল, হ্যাঁ, ওয়াইফাই দিয়ে সার্ভারে লাইভ শুরু করা যাচ্ছিল না। শুধু ফেসবুকেও শুরু করছিলাম, বাট শুধু ফেসবুকেও কমেন্ট আসতেছিল না, যে কারণে আবার কেটে দিয়ে আবার দুইটাতেই শুরু হয়েছে। দেখো তো ফেসবুক এবং ওয়েবসাইট দুই জায়গায় ঠিকঠাক দেখতে পাচ্ছ নাকি কোনো সমস্যা হচ্ছে, একটু জানাও তো। ফেসবুক ওয়েবসাইট দুই জায়গাতেই দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক একটু জানাও। দুই জায়গা থেকে একটু কমেন্ট করো যে সব ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, ওকে, তাহলে দেখো আমরা শুরু করে দিব, হ্যাঁ, লেট করব না। কারণ এতক্ষণ এই সার্ভারের সমস্যা নিয়েই বসেছিলাম আমি, সেই 2টা 2:30 থেকে ক্লাস রেডি করে শুরু করতে যাব, দেখি সার্ভার ডাউন। ওকে, তাহলে দেখো আমরা এইখানে আমরা আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের যে পার্ট 2, এখানে কিছু পার্ট বাকি আছে। যদিও গত ক্লাসে 2 3 4টা স্লাইড পড়ছিলাম, আর আজকে আমরা এখানে প্লাস সেমিকন্ডাক্টর পার্ট 1, হ্যাঁ, মানে লজিক গেট বাদে আইসিটি পার্ট বাদে আমরা সেমিকন্ডাক্টর পড়ে ফেলবো। সেমিকন্ডাক্টর এই পার্টটা পড়ে ফেলবো। সেমিকন্ডাক্টর এই পার্টটা পড়ে ফেলবো। এটা আমরা শেষ করে ফেলবো। ওকে, সেমিকন্ডাক্টর পার্ট 1। এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে তোমাদের এক্সাম হবে, দুইটা একসাথে এক্সাম হবে। যদিও তোমাদের জন্য একটু প্রেসার হয়ে গেছে, যেহেতু কোনিক্স এর ক্লাস চলতেছে, তো কোনিক্স এর পাশাপাশি এইটাও তোমাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কারণ চ্যাপ্টারগুলো যদি আমরা এই মাসে মেজরিটি শেষ করে ফেলতে পারি, এই মাসে যদি মেজরিটি শেষ করে ফেলতে পারি, ধরো সামনের মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু শর্ট সিলেবাস শেষ করা সম্ভব। কারণ আমরা দেখা যায় যে সেমিকন্ডাক্টর পড়ায় ফেললে আর সেকেন্ড পার্টে অধ্যায় বাকি থাকে কয়টা, 3টা। চলতরিৎ, স্থির তড়িৎ, আর আমাদের ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানে ক্লাস লাগবে একটা, আর স্থির তড়িতে 2টা, 3টা, চলতরিতে 3টা। এই 6টা ক্লাস নিলে আমাদের কিন্তু পুরা ফিজিক্সের এই পাশ শেষ। আর ওইখানে পদার্থের গাঠনিক ধর্ম একটা। তার মানে আমরা কিন্তু চাইলে সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইক থেকে রিভিশন স্টার্ট করতে পারি। তোমাদের একটা গ্যাপ দিয়ে আমরা মোটামুটি রিভিশনটা স্টার্ট করে দিব, কারণ অ্যাডমিশন টেস্টে রিভিশনটা জরুরি। অ্যাডমিশন টেস্টে রিভিশনটা জরুরি। তো আমরা একবার করে সিলেবাসটা শেষ করে এরপরে আমরা 4-5 দিন গ্যাপ রাখা, এরপরে আমরা একদম মান্থলি এক্সাম নিয়ে তোমাদের ফুল রিভিশন এক্সামের শিডিউল করে দিব। তখন তোমরা আরেকবার করে রিভিশনগুলা করে ফেললে তাইলে আরেকটু ইজি হবে, আরেকটু ইজি হবে। এখন এই মাসটা একটু প্রেসার নিয়ে পড়ো, হ্যাঁ, এই মাসটা একটু প্রেসার নিয়ে পড়ো। দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের কয়েকটা পার্ট একটু বাকি আছে, যেই পার্টগুলো আমরা মানে কালকে তার আগের দিন পড়ানোর চেষ্টা করছিলাম। নেট সমস্যা হওয়ার কারণে আমরা পড়াইতে পারি না। আজকে আরেকবার এই শুরু থেকেই দেখবো, এইখান থেকে একটু আমরা দেখবো, এইখান থেকে একটু দেখবো। যারা আসে নাই তারা পরে কাইন্ডলি রেকর্ড করে নিও, পরে কাইন্ডলি রেকর্ড করে নিও। 600 জনের মতো আসছো। ওকে, ওকে, তাহলে কার্যাপেক্ষক ফোটনের শক্তি। ফোটনের যে শক্তির সমীকরণ আছে, আমি যেটা বলছিলাম যে ফোটনের শক্তির কিন্তু দুইটাই সমীকরণ, E = h নিউ, h নিউ, আর একটা h c বাই ল্যামডা। h c বাই কি বলতো, ল্যামডা। দেখো এই যে ফোটনের শক্তি যদি কম্পাঙ্ক দেওয়া থাকে তাইলে শক্তি বের করবো E = h নিউ দিয়ে। যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে শক্তি বের করবো E = hc বাই ল্যামডা দিয়ে। দুইটা সূত্র, ঠিক আছে, দুইটা সূত্র। তাহলে E = h নিউ, আর একটা E = hc ডিভাইডেড বাই কত বলতো, ল্যামডা। তাহলে এইখানে আমাদের দুইটা সূত্র দিয়ে আমরা ফোটনের শক্তি বের করি। এখন যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে E = h নিউ, যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে hc বাই ল্যামডা। এখন কার্যাপেক্ষকের বেলায় দেখো, কার্যাপেক্ষকের বেলায় শুধু সেমই থাকবে। দেখো E = h নিউ, E = h c বাই ল্যামডা, c বাই ল্যামডা, একই সূত্র। কার্যাপেক্ষকের বেলায় একই সূত্র, শুধু আমরা এখানে কম্পাঙ্কটা হবে সূচন কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে W0 = h নিউ নট = h c বাই ল্যামডা নট, ল্যামডা নট। তাহলে একটা সূচন কম্পাঙ্ক আর একটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য।
একটা হচ্ছে সূচন কম্পাঙ্ক আর একটা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ভাই সূচন কম্পাঙ্ক মানে কি? এমন একটা ফ্রিকোয়েন্সি আছে যেই ফ্রিকোয়েন্সির চাইতে আর কম ফ্রিকোয়েন্সি দিলে ধাতু থেকে ইলেকট্রন নির্গত হবে না। এমন একটা ফ্রিকোয়েন্সি একদম বর্ডার লাইন টাচ করে গেছে। ধরো একদম হচ্ছে 10 এর নিচে যদি এটা 9.99 হয় ফ্রিকোয়েন্সি, তাহলে আর ইলেকট্রনটা নির্গত হবে না। এই ফ্রিকোয়েন্সিটা একদম মিনিমাম ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সির চাইতে কম দিলে আর নির্গত হবে না। বেশি দিলে হবে, ধরো 10-এর চাইতে 20 দিলা, 15 দিল, তাহলে নির্গত হবে। বাট এমন একটা ফ্রিকোয়েন্সি যেটা একদম লাস্ট স্টেজ, শুধু ডিরেক্টলি টাচ করে এখান থেকে কি করবে, ইলেকট্রনটা নির্গত হবে। এবং ওই নির্গত ইলেকট্রনের কোনো বেগও থাকবে না, কোনো গতিশক্তিও থাকবে না, জাস্ট ইলেকট্রনটা কি হবে, নির্গত হবে। বাট আরো বেশি ফ্রিকোয়েন্সি দিলে, ধরো সূচন কম্পাঙ্কের চাইতে বেশি ফ্রিকোয়েন্সি দিছো, ধরো 10-এর জায়গায় 100 দিছো, তাইলে ইলেকট্রনও নির্গত হবে, ইলেকট্রনের একটা গতিশক্তিও থাকবে। বাট এই সূচন কম্পাঙ্কটা হচ্ছে এমন একটা ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সিটা একদম লাস্ট স্টেজ, মানে এই ফ্রিকোয়েন্সিটা টাচ মানে আঘাত করলে, কোনো একটা ধাতব খণ্ডে যদি আঘাত করে এই ফ্রিকোয়েন্সিটা, তাহলে এখান থেকে জাস্ট ইলেকট্রনটা নির্গত হবে, বের হবে জাস্ট। এটার কোনো বেগ থাকবে না, কোনো গতিশক্তি থাকবে না। ঠিক আছে, এটাই হচ্ছে সূচন কম্পাঙ্ক। আর সূচন তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে এটা, এই যে দেখো আমরা হচ্ছে সর্বোচ্চ যেই তরঙ্গ দৈর্ঘ্য আপতিত হইলে ইলেকট্রন নির্গত হয় তাকে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বলে। এখানে প্রশ্নগুলা বিভিন্ন ভাবে দেয়, দেখো প্রশ্নগুলা বিভিন্ন ভাবে দেয়। ধরো তোমাকে এইখানে একটা ফ্রিকোয়েন্সির রেঞ্জ দিয়ে দিল, যে একটা ফ্রিকোয়েন্সির রেঞ্জ দিয়ে দিল, দেখো এই যে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক ইজ গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে মিউ নট। ঠিক আছে, মিউ ইজ গ্রেটার অর ইকুয়াল টু মিউ নট, মানে এই তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু, ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি সূচন কম্পাঙ্কের চাইতে কি হইতে হবে, বড়, মানে সূচন কম্পাঙ্কটা একদম মিনিমাম এবং হচ্ছে কি বলতো ইকুয়াল হইতে পারে। তার মানে এই মিউ, এইটার ভ্যালুটা সব সময় কি হইতে হবে, বড়। আর এটা হচ্ছে মিউ নট, সূচন কম্পাঙ্ক একদম মিনিমাম, যেটা হচ্ছে ইজ গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে কি মিউ নট। এটা গতকালকে এগুলা হচ্ছে বুঝাইছিলাম তোমাদেরকে, আজকে আবার শুরু থেকে বুঝাইতেছি। আর এইখানে সম্পর্কটা উল্টা, এই সূচন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সম্পর্কটা উল্টা। ল্যামডা নট ইজ গ্রেটার অর ইকুয়াল টু ল্যামডা। একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, ধরো তোমাকে বললো যে এইটার তরঙ্গ দৈর্ঘ্য এত, তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য এত, ইলেকট্রন নির্গত হবে কিনা। তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য যদি যেই তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে তার চাইতে বড় অথবা হচ্ছে সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, এইখান থেকে প্রশ্ন আসলে এই যে সূচন তরঙ্গের, এই সূচন কম্পাঙ্কের জন্য নির্গত ইলেকট্রনের বেগ, সূচন তরঙ্গের জন্য নির্গত ইলেকট্রনের বেগ, এই প্রশ্নটা সব থেকে বেশি আসে। ইলেকট্রনের বেগ হবে একদম সর্বনিম্ন, একদম সর্বনিম্ন, যেই সর্বনিম্ন ভ্যালুটা হবে কি বলতো, শূন্য। জাস্ট ইলেকট্রনটা নির্গত হবে, কোনো বেগও থাকবে না, কোনো গতিশক্তিও থাকবে না। এই সূচন কম্পাঙ্কের জন্য নির্গত ইলেকট্রনের কোনো বেগ থাকে না, কোনো গতিশক্তি থাকে না। বেগ হচ্ছে একদম কি সর্বনিম্ন, এবং সর্বনিম্ন বেগটা কত, শূন্য। এই প্রশ্নগুলা হচ্ছে এখান থেকে শুধু আসে। আর তোমার দুইটা সমীকরণ, দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে এইচ নিউ নট, একটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। এইখান থেকে আহামরি ওই রকম প্রশ্ন পরীক্ষায় আসে না, দুই একটা ম্যাথ আসে, আমরা একটু করব। দেখো এই যে সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত, তাহলে সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ হবে কি বলতো, সর্বনিম্ন বেগ হবে সর্বনিম্ন। তবে এই সর্বনিম্ন বেগটা কত, শূন্য। ঠিক আছে, এই সর্বনিম্ন বেগটা হচ্ছে শূন্য। তাইলে এই যে দেখো অ্যান্সার হচ্ছে কত, শূন্য। যদি শূন্য না থাকে অপশনে, তখন তোমরা সর্বনিম্ন দাগাবা, যেহেতু শূন্য অপশনে আছে তাইলে তোমরা অবশ্যই শূন্য দাগাবা। তাহলে যদি বলে যে বেগ শূন্য, মানে এই ইলেকট্রনের গতিশক্তি কত হবে, এই ইলেকট্রনের গতিশক্তি কত হবে, গতিশক্তি শূন্য হবে। ঠিক আছে, এই সূচন কম্পাঙ্কটা এমন একটা কম্পাঙ্ক যেটা একদম লাস্ট স্টেজে আঘাত করে, মানে এই শুধু ইলেকট্রনটা বের হয় ধাতু থেকে, জাস্ট বের হয়, কোনো বেগ এবং কোনো গতিশক্তি থাকে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের মেডিকেল, ডেন্টাল এবং ডিউ টেকনোলজির প্রশ্ন। কার্যাপেক্ষক এত হইলে ফটো ইলেকট্রন নিঃসরণের ক্ষেত্রে সূচন কম্পাঙ্ক কত, সূচন কম্পাঙ্ক কত। তাহলে সূচন কম্পাঙ্ক চাইছে, কার্যাপেক্ষক দেওয়া আছে ডাব্লিউ নট ডিভাইডেড বাই কত, এইচ, ডাব্লিউ নট ইকুয়াল টু এইচ। তাহলে ডাব্লিউ নট এর ভ্যালু আছে দেখো 6.63, ইলেকট্রন ভোল্টকে জুলে নিলে কি করতে হবে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। আর এইচ এর ভ্যালু 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। দেখো তাহলে 6.63 কাইটা দাও, তাহলে আমাদের কত আসতেছে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 এত হার্স।
10 টু দি পাওয়ার -15 এত হার্টজ। এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালু। এই যে 6.60 কাটা ভাই 1.6 × 10 টু দি পাওয়ার -19 কই থেকে পাইলেন? ঠিক আছে, এইটা ইলেকট্রন ভোল্ট। আমরা জানি যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 × 10 টু দি পাওয়ার -19 জুল। ঠিক আছে, আর 1 মেগা ইলেকট্রন ভোল্ট, এই মেগা ইলেকট্রন ভোল্ট কার একক বলো? শক্তি বা কাজের একক। ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, শক্তি বা কাজের একক। তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা মানে কি 10 টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে 10 টু দি পাওয়ার 6 বাদ দিয়ে দাও, দেখো 1.6 × 10 টু দি পাওয়ার -13 জুল, 10 টু দি পাওয়ার -13 জুল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, এই স্লাইডটা একটু ইম্পর্টেন্ট। এখানে স্পেশালি এই যে এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটা আমি এখানে একটু স্টার করে দিচ্ছি। হ্যাঁ, এইখান থেকে সমীকরণ আসে, সরাসরি সমীকরণ আসে। এইখানে এই সমীকরণটা একটু লিখে রাখো, সমীকরণ ইম্পর্টেন্ট, সমীকরণ সরাসরি আসে, সমীকরণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে ম্যাথমেটিক্স আসার চাইতেও সমীকরণটা সরাসরি দিয়ে দেয়, যেই কারণে এটার সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ। যে এইখানে হচ্ছে সর্বোচ্চ গতি শক্তি ফোটনের শক্তি এবং কার্যাপেক্ষকের পার্থক্যের সমান। সর্বোচ্চ গতি শক্তি মানে কত? হাফ এম বি স্কয়ার। তাহলে সর্বোচ্চ গতি শক্তি হচ্ছে ফোটনের শক্তি এবং কার্যাপেক্ষক দুইটার পার্থক্যের সমান। তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখতে চাই যে ধরো ফোটনের শক্তি হবে সর্বোচ্চ গতি শক্তি ইকে ম্যাক্স সর্বোচ্চ গতি শক্তি প্লাস ডাব্লিউ নট। এইটাও একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা অনেক বেশি আসে, এই ইকুয়েশনটা পরীক্ষায় অনেক বেশি চলে আসে। তাহলে দেখো আমরা একটু এই ইকুয়েশনটা একটু একটা স্লাইডে লিখি, আরেকবার লিখি যেহেতু বেশি আসে। তাহলে সর্বোচ্চ গতি শক্তি কত হবে? দেখো হাফ এম, এই যে সর্বোচ্চ গতি শক্তি মানে এখানে বেগটা কি হবে? ম্যাক্সিমাম হবে, বেগ ম্যাক্সিমাম। তাহলে হাফ এম বি স্কয়ার ইকুয়াল ফোটনের শক্তি কত বলতো? এইচ নিউ, কার্যাপেক্ষক কত? এইচ নিউ নট। দেখো এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, একটা ফোটনের শক্তি আর একটা হচ্ছে কার্যাপেক্ষক। তাহলে তুমি এইচটা কমন নিয়ে নিতে পারো। তাহলে এই যে দেখো এইচ কমন নিলে একটা হচ্ছে নিউ মাইনাস নিউ নট, এটা লিখতে পারো। আবার নিউ এর পরিবর্তে কি লিখতে পারো? সি বাই ল্যামডা। তাহলে তুমি এইটাও লিখতে পারো যে এইচ কমন থাকলো সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস সি ডিভাইডেড বাই ল্যামডা নট, সূচন কম্পাঙ্ক, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এই সমীকরণটুকু তুমি এইখান থেকে লিখতে পারো, অথবা এখান থেকে আরো লেখা যায় যে হাফ এম ভি ম্যাক্স হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট, অথবা এইচ সি বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট। এইটা একটু স্টার করে লেখো যে এটা জে ইউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটু স্টার করে লেখো যে এটা হচ্ছে জে ইউ এর জন্য ইম্পর্টেন্ট, এই সমীকরণটুকু। হ্যাঁ, যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা এটা একটু লিখে রাখো যে জে ইউ এর জন্য এই সমীকরণটা, যে হাফ এম বি ম্যাক্স হোল স্কয়ার ইকুয়াল এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। তাহলে এইচ নিউ মানে কত? এইচ সি বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট এর একটা ভ্যালু দেওয়া থাকবে, বলবে নিচের কোন সমীকরণটা সঠিক। এটা জাহাঙ্গীরনগরে অনেক বেশি আসে। তাহলে এই সমীকরণটা একটা স্টার করো। আর গুচ্ছ বা সাস্ট, ঠিক আছে, জিএসটি এন্ড সাস্ট, এই দুইটা ভার্সিটির জন্য একটু স্টার করে রাখো। মানে এটা স্পেসিফিক ভার্সিটিতে আসে, আসলে সব জায়গায় আসে না, স্পেসিফিক ভার্সিটিতে আসে। আমি একটা প্রশ্ন তোমাদেরকে করাই, এখানে +15 হবে বলতে কোথায় +15 হবে? এখানে কি মাইনাস দিছি? দেখো 34 তো উপরে যায় প্লাস হবে। হ্যাঁ সরি, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস না, 10 টু দি পাওয়ার +15, 10 টু দি পাওয়ার +15 হার্টজ। হ্যাঁ ঠিক আছে, +15 হবে, 6.63 কাটা। তাহলে 10 টু দি পাওয়ার -13 উপরে যায়, 10 টু দি পাওয়ার +13, 34 আর মাইনাস কত? 19 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 15, 10 টু দি পাওয়ার 15। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 15, সরি ফর মিস্টেক্স। ওকে, দেখো এইখানে একটা প্রশ্ন আমি তোমাদেরকে একটু দেখাই, যেটা গুচ্ছতে আসছে, খুব ভালো কোয়ালিটির একটা প্রশ্ন, হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি। এবং গুচ্ছ 22-23 প্রশ্ন অনেক কঠিন করছিল,
এখানে 43 44 এরকম মার্কসেও চান্স পাইছে, মানে 22-23-এ অনেক কঠিন প্রশ্ন হয়েছিল, শ্বাস দায়িত্বে ছিল, তো এই টাইপসের প্রশ্নগুলা গুচ্ছ তখন আসছে 22-23-এ। এটা 22-23-এর একটা ভালো প্রশ্ন, মানে তুমি এটা ষষ্ঠের জন্য স্টার করে রাখো, যে যারা ষষ্ঠে পরীক্ষা দিবা এই টপিকস গুলা ভালো করে দেখবা। হ্যাঁ, সাস্ট এই টপিকস খুবই পছন্দ করে, দেখবা বিগত প্রশ্ন যারা সলভ করবা সাস্টের, এগুলো আছে, অনেক আছে, যে এত কম্পাঙ্কের আলো এত কার্যাপেক্ষক সম্পন্ন ধাতব পৃষ্ঠে আপতিত হইলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি কত। তাহলে এই যে দেখো, আমি এইটা বুঝতেছি যে একটা কম্পাঙ্কের আলো যখন একটা ধাতব পাতে বা একটা কি হয় ধাতব পৃষ্ঠে আপতিত হয়, তাহলে এই আপতিত হওয়ার পরে বা একটা অতিবেগুনী রশ্মি আপতিত হয়েছে, তাহলে আপতিত হওয়ার পরে কি নির্গত হয় আসলে, এটা প্রশ্ন দেয়। এবার গুচ্ছতে দিছে না যে কি নির্গত হয়, চট্টগ্রামে দিছে, এবং এই যে দেখো কি নির্গত হয়, ইলেকট্রন নির্গত হয়। ঠিক আছে, তাহলে ইলেকট্রন নির্গত হয়, ইলেকট্রন নির্গত হয়। এই প্রশ্নটা কিন্তু গত ক্লাসে করাইছি, এটা জিএসটি তেও আসছে 24-25, এই প্রশ্নটা চট্টগ্রামেও আসছে 24-25। ঠিক আছে, যে কি নির্গত হয়, এই প্রশ্ন সরাসরি দিয়ে দেয় যে একটা ফোটন বা একটা আলোর কণা একটা ধাতব পৃষ্ঠে আপতিত হয়েছে, তাহলে কি হবে, বা একটা অতিবেগুনী রশ্মি আপতিত হয়েছে, ধাতু থেকে ইলেকট্রন বের হবে, আর ইলেকট্রনের যদি প্রবাহ হয় তাহলে এখানে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, এখানে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। ইলেকট্রনের প্রবাহ মানেই তড়িৎ প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ মানেই তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ I = কত বলতো, Q/T। এই কিউ মানেই হচ্ছে কত বলতো, এই কিউ হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ মানে কি ইলেকট্রনের প্রবাহ। তো এইগুলা হচ্ছে আমরা আরো সামনে হচ্ছে আমরা আরো পড়বো, চলো তো এগুলা পড়বো। হ্যাঁ, তাহলে দেখো সর্বোচ্চ গতি শক্তি চাইছে, মানে ইকে ম্যাক্স, এই যে দেখো ইকে ম্যাক্স এটা বের করতে বলছে। তাহলে ইকে ম্যাক্স = আমার বলা আছে যে এত কম্পাঙ্কের আলো এত কার্যাপেক্ষক, দুইটা তথ্য দেওয়া আছে, খেয়াল করো। এই যে এটা কার্যাপেক্ষক, এই পুরাটা হচ্ছে কার্যাপেক্ষকের ভ্যালু, আর এই যে এই পুরাটা হচ্ছে আমাদের কি বলতো এত হার্টজ কম্পাঙ্কের আলো, তাহলে এত হার্টজ কম্পাঙ্কের আলো এত কার্যাপেক্ষক সম্পন্ন ধাতব পৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ গতি শক্তি কত। তাহলে কম্পাঙ্ক দেওয়া থাকলে ফোটনের শক্তি কত হবে বলো, h-nu -w0, তাহলে h এর ভ্যালু কত, দেখো h এর ভ্যালু হচ্ছে 6.63 × 10⁻34 গুণন, দেখো এইখানে হচ্ছে কম্পাঙ্কের ভ্যালু কত আছে 2 × 10⁻15 মাইনাস 3.26 × 10⁻19 দেখো হাতে ক্যালকুলেশনটা খুব জরুরি। হ্যাঁ, হাতে ক্যালকুলেশনটা এটা একটু বোঝার চেষ্টা করো। 6.63 কে 2 দিয়ে গুণ করবা, খেয়াল করো 6.63 কে 2 দিয়ে গুণ করবা, 63 কে 2 দিয়ে গুণ করলে 126 হয়, মানে 1.26, আর 6 × 12 তার মানে 13.26। ঠিক আছে, এই যে দেখো 13.26 ভাই কেমনে, 63 কে 2 দিয়ে গুণ করলে 126 হয়, তাহলে যেহেতু 0.63 আছে তাহলে 1.26 হবে, আর এখানে 6 × 2 = 12 আর 1, এই যে দেখো 6 × 2 = 6.63 গুণন 2, তাহলে 12 + 1.26 = 13.26। আর এরপরে দেখো, উপরে দেখো আমাদের এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে -34 আর হচ্ছে 15 আছে, তাহলে 10⁻19, এইখানে দেখো 3.26 × 10⁻19, তাহলে 10⁻19 এইখানেও আছে, 10⁻19 এইখানেও আছে, তাহলে 13.26 থেকে 3.26 বাদ দিলে 10 গুণন 10⁻19 = 1 গুণন 10⁻18 এত। ঠিক আছে, এইটা এত জুল, যেহেতু শক্তি চাইছে তাহলে শক্তির একক কি জুল, তাহলে এটা এত জুল। তাহলে দেখো এ নাম্বার অপশনে আছে, এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, এই সমীকরণ থেকে অনেক প্রশ্ন চলে আসে। হ্যাঁ, ক্যালকুলেশন গুলা পরীক্ষার হলে পারা কঠিন, স্পেশালি গুচ্ছের পরীক্ষায় যদি আসে, বা এই যে দেখবা যে হচ্ছে প্রশ্নপত্র যে কোনো ভার্সিটির পরীক্ষায় হিজিবিজি আকারে থাকে, মানে অনেক বেশি জায়গা কিন্তু তুমি পাবা না। এখানে বোর্ড আছে, তোমার বাসায় এত বড় খাতা আছে, খাতার মধ্যে করতে পারতেছো, কিন্তু এই ক্যালকুলেশন গুলা কিন্তু তুমি প্রশ্নপত্রের মধ্যে যখন পরীক্ষার হলের মেন্টাল প্রেসার নিয়ে করতে যাবা, দেখবা এই এত বড় ক্যালকুলেশন তোমার হচ্ছে কঠিন মনে হয়ে যাবে।
ঠিক আছে, এই জন্য ছোট ছোট জায়গার মধ্যে ক্যালকুলেশন প্র্যাকটিস করবা, এখন থেকে এটা অভ্যাস করবা। তুমি এত বড় খাতার একটা পেজ, পুরা পেজ ধরে একটা ক্যালকুলেশন করতেছো, এই অভ্যাসগুলা তুমি এখন থেকেই চেঞ্জ করো। তুমি একটা ছোট্ট জায়গার মধ্যে হচ্ছে চেষ্টা করবা যে ক্যালকুলেশনটা আমি মিলাইতে পারতেছি না, মনে 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 জাস্ট রাফ করে, যাতে রাফ করার অভ্যাসটা এখন থেকে তোমার হয়ে যায়, তাইলে দেখবা পরীক্ষায় তুমি ভালো করতেছো, পরীক্ষায় ভালো করতেছো। হ্যাঁ, এত বড় খাতা কিন্তু তুমি আসলে রাফ করার জন্য অনেক জায়গায় দেয়, সাস্টে দেয়, অনেক জায়গায় এক্সট্রা পাতা দেয়, বাট হচ্ছে সব জায়গায় পাবা না, সব জায়গায় পাবা না। দেখো, সব জায়গায় পাবা না। এখানে আরেকটা জিনিস আমরা পড়লাম, এই যে দেখো ল্যামডার সাথে গতিশক্তির একটা সম্পর্ক আছে। দেখো ল্যামডার সাথে গতিশক্তির একটা সম্পর্ক আছে। আমরা জানি যে ল্যামডা ইকুয়াল টু কত, h/p। এই যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু আমাদের হচ্ছে এই প্ল্যাঙ্কের ধ্রুবক ডিভাইডেড বাই হচ্ছে ফোটনের ভরবেগ। তোমার কি মনে আছে, তোমার কি মনে আছে যে গতিশক্তিতে যে পড়ছো, গতিশক্তিতে যে পড়ছো ইকে ইকুয়াল পি স্কয়ার বাই 2m, ইকে ইকুয়াল পি স্কয়ার বাই 2m। তাহলে পি স্কয়ার বাই 2m যদি এখানে পড়ে থাকো গতিশক্তিতে, তাহলে বা আমি এখান থেকে বলি যে পি ইকুয়াল টু √2m ইকে, √2m ইকে। এই সম্পর্কটা পড়ছো না, ভরবেগ ইকুয়াল টু √2m ইকে। তাহলে এইখানে আমি এটাই বসায় দিব যে h ডিভাইডেড বাই √2m ইকে। তাহলে দেখো ল্যামডার সাথে গতিশক্তির একটা সম্পর্ক আমি পাচ্ছি 1/√ইকে, 1/√ইকে। এই সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট, এই সম্পর্কটা এখান থেকে মোটামুটি ভালো লেভেলের ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, পরীক্ষায় এই সম্পর্কটা চলে আসে সরাসরি। হ্যাঁ, পরীক্ষায় এই সম্পর্কটা চলে আসে। তাহলে এইটাও আমি একটু স্টার করে দিচ্ছি, যেগুলা লাগবে এই যে এখানে লেখা আছে h ডিভাইডেড বাই 2, h ডিভাইডেড বাই কত, √2m ইকে। এই সম্পর্কটা হচ্ছে ভরবেগের সূত্র, ওই যে ভরবেগ h/p, h/p, p এর সূত্রটা জাস্ট বসায় দিছি, p এর সূত্রটা বসায় দিছি। তাহলে যে এই সম্পর্ক ল্যামডার সাথে গতিশক্তি, তার মানে ল্যামডা দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে, গতিশক্তি দ্বিগুণ করলে ল্যামডা 1/√2 গুণ হবে। যদি এটা দ্বিগুণ করো এটা 1/√2 গুণ, এটা 4 গুণ করো তাহলে এটা হাফ, এটা যদি আমাদের অর্ধেক করো তাহলে এটা কত হবে, √2। এটা যদি 1/4 করো তাহলে কত হবে, মানে এই সম্পর্কগুলো এখান থেকে মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে এটা স্টার। ওকে ওকে, দেখো এখন আমরা এখানে আরেকটা সূত্র দেখবো যে নিবৃত্তি বিভবের সাথে সম্পর্ক, গতিশক্তি ইকুয়াল টু ইভি0। এটাও শক্তি, এটাও শক্তি, তাহলে দুইটা কি হচ্ছে সমান। এখন বেগের সাথে এই যে বিভবের সম্পর্ক, বেগের সাথে বিভবের সম্পর্কটা তোমাকে বাইর করতে বলবে, এটাকে বলা হয় নিবৃত্তি বিভব v0। তার মানে ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে, অ্যানোড প্লেটে যেই বিভবটা দিলে, এই নিবৃত্তি বিভবটা হচ্ছে একটা ঋণাত্মক বিভব, নিবৃত্তি বিভবটা হচ্ছে একটা ঋণাত্মক। তোমরা আরো ভালো বুঝতে পারবা যারা কেমিস্ট্রি পারো, দেখবা যে ক্যাথোড অ্যানোড এগুলা পড়ায়, তাই না? তাহলে ক্যাথোড এবং অ্যানোড, অ্যানোডে মনে হয় ঋণাত্মক ভ্যালুটা দেওয়া হয়, তোমরা এটা ভালো জানো। তো ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে যেই বিভবটা দিলে ইলেকট্রনের প্রবাহ থাকবে না, ইলেকট্রনের প্রবাহ সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তার মানে ইলেকট্রনের প্রবাহ বন্ধ মানে কি, এখানে বিদ্যুৎ প্রবাহ নাই। ঠিক আছে, এই বিভবটাকেই বলা হয় নিবৃত্তি বিভব। ঠিক আছে, তাহলে অ্যানোড প্লেটে এমন একটা বিভব দিব যেই বিভবটা কি ঋণাত্মক, এমন একটা বিভব দিব যেই বিভবটা দেওয়ার সাথে সাথে এখানে ইলেকট্রনের প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে ইলেকট্রনের প্রবাহ বন্ধ মানে কি, তার মানে এখানে কোনো বিদ্যুৎ প্রবাহ থাকবে না। তাহলে নিবৃত্তি বিভবের কারণে, এর কারণে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ কি হয় বলতো, ইলেকট্রনের প্রবাহ বন্ধ হয়ে যায়, ইলেকট্রনের প্রবাহ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে নিবৃত্তি বিভবের কারণে নিচের কোনটি হয়, ইলেকট্রনের প্রবাহ বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ওকে ওকে ওকে, তাহলে এই যে এখান থেকে বেগ বের করতে বলে বেগের সূত্রটা 2 দিয়ে গুণ করে দাও। দেখো 2ev0 ডিভাইডেড বাই m, সমীকরণ গুরুত্বপূর্ণ, এই স্লাইডে আগেই বলে দিছি। হ্যাঁ, এই স্লাইডে আগেই বলে দিছি। এই যে দেখো প্রশ্নটা ঢাকা ভার্সিটিতে আসছে, এই যে 21-22-এ কিভাবে আসছে দেখো, একটা ইলেকট্রনকে ভি ক্যাপিটাল ভি, ঠিক আছে, ভি বিভব পার্থক্যের মধ্যে রাখলে ইলেকট্রনের বেগ হয় স্মল বি। প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কত? ঠিক আছে, ইলেকট্রনের বেগ এবং প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কত? একটা ইলেকট্রনকে ভি বিভব পার্থক্যের মধ্যে রাখলে এর বেগ হয় স্মল বি, বেগের বিটা স্মল দিবা, সবসময় এটা স্মল ভেলোসিটি। ঠিক আছে, আর ভোল্টেজের বিটা সবসময় বড় দিবা, সবসময় বড় দিবা। তারপরে দেখো তাইলে এই বেগের সাথে প্রযুক্ত বিভবের সমীকরণটা বা সম্পর্ক কি, তাহলে এই যে আমরা দেখলাম যে হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু ইভি। ঠিক আছে, সুতরাং আমরা বি ইকুয়াল টু পাইতেছি √2ev ডিভাইডেড বাই এম, 2ev ডিভাইডেড বাই এম। এই সম্পর্কটা দেখবা শুধুমাত্র কি আছে, অপশনে ছিল, ঢাকা ভার্সিটি 21-22 এই সম্পর্ক। বা এখান থেকে কোনো ম্যাথ আসবে না, ম্যাথ আসবে না, অনলি সমীকরণ। ঠিক আছে, অনলি সমীকরণ
লাগবে, অনলি সমীকরণ লাগবে। তাহলে এটা ডিউ 21/22 আসছে অলরেডি। হ্যাঁ, ঢাকা ভার্সিটি 21/22 এই সমীকরণটা স্টার করে রাখো, এখানে স্টার দিছি না, এখানে একটু স্টার করে রাখো। হ্যাঁ, সমীকরণটা আসে, অনেক সরাসরি চলে আসে। ওকে, তাহলে এই স্লাইডটা একটু তাকাও তো, কি কি সমীকরণ বললাম। এখানে বেশ কয়েকটা সমীকরণ আছে, এই সমীকরণগুলো এই যে একটা পড়ছি, এই যে একটা পড়ছি, এই যে একটা পড়ছি, এই তিনটা সমীকরণই সরাসরি আসে, ম্যাথ আসে না এখান থেকে, কিন্তু ম্যাথমেটিক্যাল পার্ট যা আসার ওটা আগেই ক্লাসে পড়ে ফেলছি। এই আধুনিক পদার্থবিজ্ঞান থেকে যা যা ম্যাথ আসে, যেমন আমরা হচ্ছে এত বেগে মারছো, এটার ভর কত হবে, গতিশক্তি কত হবে, কত দ্রুতি হবে, এগুলা অঙ্ক কিন্তু আগেই করে ফেলছি। আজকের ক্লাসে মেজরিটি থিওরিটিক্যাল প্রশ্ন আসবে, মেজরিটি আজকের ক্লাস থেকে প্রশ্নগুলো আসে থিওরিটিক্যাল। দেখো আরো কিছু প্রশ্ন সলভ করব। এই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো একটা ধাতব পৃষ্ঠে আপতিত হইলে নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি কত? বলো, নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি কত? ঠিক আছে, ওকে ওকে ওকে। তাইলে দেখো আমরা হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো একটা ধাতব পৃষ্ঠে আপতিত হইলে নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি কত? বলো 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 বলো। হ্যাঁ, হিজিবিজি কেন থাকে এটাই তো আমি তোমাদেরকে বললাম, এখন থেকেই প্র্যাকটিস করবা। নবাবজাদির মতো এই যে এরকম এক পাতা নিয়ে প্রশ্ন সলভ করতে যায় না, তাইলে পরীক্ষায় বাস খাবা। তোমাকে কিন্তু এত বড় পাতা পাবা না, তুমি তোমার প্রশ্নের কর্নারে এইভাবে ছোট্ট করে লিখতে হবে। এখন থেকেই এগুলা প্র্যাকটিস করো, তাইলে তো তুমি এগুলা শিখে যাবা। বিশেষ করে আমি নিজে অ্যাডমিশন টেস্টে যা যা ব্যর্থতা, যা যা অভাব ফিল করছি, আমি তো তারপরেও চান্স পাইছি, এরকম না চান্স পাই নাই। ফার্স্ট টাইমেও কয়েকটাতে চান্স পাইছি, সেকেন্ড টাইমেও পাইছি। তো আমি নিজে অনেক অভাব ফিল করছি যে এই জায়গাগুলো যদি এরকম না হয়ে এতটুকু হইতো, তাহলে আমি হয়তো এই জায়গায় টপ করতে পারতাম, ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকতাম। ঠিক আছে, আমি কিন্তু একটা মিডল ক্লাস স্টুডেন্ট ছিলাম, অনেক আপার ক্লাস এরকম না। বাট আমি ওই অভাবগুলা যাতে তোমাদের ফিল না হয়, এইটুকুই তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। হ্যাঁ, গাইড করার চেষ্টা করব। গতিবিদ্যা কি কি কমপ্লিট করবা, এইটা রেকর্ড ভিডিও, গাইডলাইন ভিডিও আজকে পাবা। আর এটার সেমিকন্ডাক্টর, আধুনিক পদার্থবিজ্ঞান দুইটা একসাথে পরীক্ষা, দুইটা চ্যাপ্টার একসাথে, ছোট ছোট চ্যাপ্টার, তো যেই কারণে দুইটা চ্যাপ্টারের গাইডলাইন ভিডিও একসাথে দিব। তাহলে এই যে দেখো সর্বোচ্চ গতি শক্তি চাইছে। হ্যাঁ, ইকে ম্যাক্স ইকুয়াল টু আমরা বললাম যে এইচ নিউ মাইনাস কত, ডাব্লু নট। তাহলে এইচ সি ডিভাইডেড বাই ডাব্লু নট, ল্যামডা মাইনাস ডাব্লু নট। কত ডাব্লু নটের ভ্যালু দেওয়া আছে না, এই যে 2.3। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। এই যে দেখো জাহাঙ্গীরনগর আসছে, আমি বললাম যে জাহাঙ্গীরনগরের জন্য এটা ভালো করে পড়বা, ভালো করে পড়বা। নেক্সট দেখো যে নিচের কোনটি আইনস্টাইনের আলোক তড়িতের সমীকরণ দিছে, ঘন্টা তো আর আকার দিয়ে রাখছে রে বানান। ওকে, তাইলে নিচের কোনটা আইনস্টাইনের আলোক তড়িতের সমীকরণ? বলো 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 বলো, আলোক তড়িতের সমীকরণ কোনটা? তাহলে এই যে হাফ এম বি স্কোয়ার প্লাস ডাব্লিউ নট ইকুয়াল টু এইচ নিউ, সবগুলাতে প্লাস আছে, তাহলে এই যে এটা হবে সি নাম্বার। ঠিক আছে, এই যে ইকে ম্যাক্স প্লাস ডাব্লিউ নটটাকে বামে আনলে প্লাস হয়ে যাবে, এখানে হচ্ছে কি হবে ই মানে কি বলতো, এইচ নিউ, মানে এইচ নিউ। তাহলে এই ইকে ম্যাক্স মানে কত, হাফ এম বি স্কোয়ার, হাফ এম ভি ম্যাক্স হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ নট ইকুয়াল টু এইচ নিউ, ঠিক আছে, এইচ নিউ, সি নাম্বার সি। ওকে, ফটো ইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ভর করে কার উপর? এই যে সর্বোচ্চ বেগ কার উপর নির্ভর করে? সর্বোচ্চ বেগ কার উপর নির্ভর করে? দেখো আমি এটাকে লিখতে পারি না যে হাফ এম বি স্কোয়ার, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস হচ্ছে কত বলতো, ডাব্লিউ নট। দেখো সর্বোচ্চ বেগ কার উপর ডিপেন্ড করতেছে? এটা সর্বোচ্চ বেগ। তাহলে দেখো কম্পাঙ্কের উপরও ডিপেন্ড করতেছে, এটা তো ধ্রুবক রাশি, এটার উপর তো নির্ভর, তাহলে নির্ভর করতেছে কম্পাঙ্ক কার্যপেক্ষক দুইটার উপরই। হ্যাঁ, তাহলে দেখো কম্পাঙ্ক কার্যপেক্ষক দুইটার উপরই ডিপেন্ড করতেছে, সর্বোচ্চ বেগ দুইটার উপরই ডিপেন্ড করতেছে, কম্পাঙ্ক এবং কার্যপেক্ষক দুইটার উপরই ডিপেন্ড করতেছে। ওকে, এটা করায় ফেলছি। এই যে এটা রাজশাহীতে আসছে। হ্যাঁ, ভালো প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন। এই যে দেখো ল্যামডা অর্ধেক করা হইলে ই কে কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পাবে? হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? আমরা হচ্ছে ল্যামডাকে অর্ধেক করে দিছি, ল্যামডা হাফ করে দিছি, ল্যামডা হাফ।
ল্যামডা অর্ধেক হইলে আমাদের গতিশক্তি কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পাবে। তাহলে আমি বলতেই পারি যে গতিশক্তি প্রপোর্শনাল টু 1/λ²। কারণ কি ল্যামডা প্রপোর্শনাল টু 1/√/কে 1/√/কে, তাহলে ইকে প্রপোর্শনাল 1/λ²। সুতরাং আমি বলতে পারি না যে ইকে 2, দেখো ইকে 2 ইকুয়াল ল্যামডার ভ্যালু অর্ধেক করে দিছো, অর্ধেক মানে কি হাফ, হাফের বর্গ করো ইকে 1, তাইলে 4 গুণ হচ্ছে না 4 ইকে 1 হচ্ছে। 4 ইকে 1 মানে কি 400%, 400% হবে। বলছে কত শতাংশ হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, 100% বৃদ্ধি পাবে। এইটা কমাইছো এটা বাড়বে, ল্যামডা কমাইছো গতিশক্তি বাড়বে। দেখো একটার সাথে আরেকটা সম্পর্ক, ল্যামডার সাথে সব ব্যস্তানুপাতিক, তোমাদেরকে বলে দিছি এর আগের ক্লাসে যে ল্যামডার সাথে সব ব্যস্তানুপাতিক, শুধু ল্যামডার সাথে বেগ সমানুপাতিক, শুধু ল্যামডার সাথে আমাদের কি বলতো আরেকটা কি আছে, এই যে অপবর্তন, অপবর্তন, তারপরে বাকি যা আছে শক্তি, কম্পাঙ্ক, বিচ্ছুরণ, বিক্ষেপণ সব, এটা হচ্ছে অপবর্তন, অপবর্তন, অপবর্তন। ল্যামডা প্রপোর্শনাল 1/সব, 1/সব। ঠিক আছে, এই জিনিসগুলো আমি এর আগের ক্লাসে বলছিলাম, মেমোরাইজ করো। তাহলে 400% হবে। ইকে 2 ইকুয়াল 1/2², 1/2², তাহলে হাফ কে বর্গ করলে 4, 4 ইকে 1, তার মানে 400% হবে। সুতরাং আমি বুঝতে পারতেছি যে 400 মাইনাস 100, 100 ইকুয়াল টু 300% বৃদ্ধি হবে। 300% কি হবে, হ্রাস না বৃদ্ধি হবে। 300% বৃদ্ধি হবে, 300% বৃদ্ধি হবে, 300% বৃদ্ধি। দেখো 400% হবে, 300% বাড়বে, 300% বাড়বে, তাহলে হ্রাস না বৃদ্ধি হবে, এবং এটা 300%। দেখো ফটো আলোক তড়িৎ, আলোক ফটো তড়িৎ ক্রিয়া হবে, উল্টা লেখছে রে, আলোকের ফটো তড়িৎ ক্রিয়া। যাই হোক, এটা এখানে চিহ্ন দিয়ে বুঝে দিলাম। দেখো এই ফটো তড়িৎ ক্রিয়াটা আবিষ্কার করছে কে, আইনস্টাইন। আইনস্টাইন কি নোবেল পাইছে মেজরিটি এটার জন্য, জানো? এটা হচ্ছে নোবেল পাইছে 1901 সালে। এই সালটা ফিজিক্সে আসে, ফিজিক্সে দেখবা খুব একটা সালটাল আসে না, কিন্তু হুটহাট সাল আসে, যেই সালগুলা বিশেষ করে আইনস্টাইন, নিউটন এরকম বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী। তাহলে আইনস্টাইন নোবেল পাইছে কিন্তু 1921 সালে, আর এই যে ফটো তড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করে সে 1907 সালে। এই সালটা আসে, এই যে আইউতেও আসছে। হ্যাঁ, আরেকটা সাল আসে যে মাইকেলসন মর্লি, এটা হচ্ছে ইথারের অস্তিত্ব ভুল প্রমাণ করে 1887 সালে। এটা দেখো রাজশাহীতে 17 এবং 22 দুইটা ইয়ারে আসছে। তাহলে কে ইথারের অস্তিত্ব ভুল প্রমাণ করে? মাইকেলসন মর্লি। ঠিক আছে, কত সালে ভুল প্রমাণ করে? 1887। এই ছোট ছোট সাল, এই যে নিউটন আবিষ্কার করে, প্রোটন আবিষ্কার করে, চ্যাডউইক, রাদারফোর্ড, এগুলা পড়াইছি না কয়েকটা সাল? নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানে দেখবা পড়াইছি। এই থিওরিটিক্যাল জিনিসগুলা মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের এই যে ক্ষারধর্মী ধাতু, যেগুলা ক্ষারধর্মী ধাতু মানে কি, গ্রুপ 1 কেমিস্ট্রির পড়ার মধ্যে চলে গেলাম। হ্যাঁ, কে না কে না লিনা কে রুবি সেচে ফেলেছে। তারপরে কাবাব মুগলাই বাটিতে সরিয়ে রাখো, বিরিয়ানি কাবাব মুগলাই বাটিতে সরিয়ে রাখো। ওকে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এগুলা। তাহলে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম এগুলা ক্ষারধর্মী ধাতু। আর 2 নাম্বার গ্রুপের ধাতুগুলা হচ্ছে মৃৎক্ষার। ঠিক আছে, মৃৎক্ষার। তারপরে চালকোজেন কোনগুলা? 8 নাম্বার না? দেখো তাহলে এইখানে এগুলা কেমিস্ট্রিতে পড়বা তোমরা। এই পদার্থের উপর দৃশ্যমান আলোক আপতিত হইলে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। তাহলে ক্ষারধর্মী ধাতু শুধু ফটোতড়িৎ ক্রিয়া প্রদর্শন করে। ঠিক আছে, ক্ষারধর্মী ধাতু শুধু ফটোতড়িৎ ক্রিয়া প্রদর্শন করে। তাহলে কোন মৌলে ফটোতড়িৎ ক্রিয়া হয় না? ডেন্টালের প্রশ্ন। স্পেশালি এই লাইনটা মেডিকেল ডেন্টালের জন্যই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্পেশালি এই লাইনটা মেডিকেল ডেন্টাল, তারপরে হচ্ছে এগ্রি, ইউ টেকনোলজি, জেইউ, এগুলা যেগুলা একটু থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে, এগুলার জন্য এটা ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো। হ্যাঁ, ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো। তাহলে নিচের কোনটিতে ফটোতড়িৎ ক্রিয়া হয় না? ফটোতড়িৎ ক্রিয়া হয় না, বলো। ফটোতড়িৎ ক্রিয়া হয় না, ফটোতড়িৎ ক্রিয়া হয় না, ফটোতড়িৎ ক্রিয়া হয় না, ফটোতড়িৎ ক্রিয়া হয় না। বলো বলো বলো। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। এই যে সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম এগুলা হচ্ছে গ্রুপ 1। ওকে, আমরা এই অধ্যায় শেষ। এগুলা লেস ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে না, সাস্ট 18-19 আসছে। ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট। এগুলা হচ্ছে অনিশ্চয়তা নীতি, নিশ্চয়তা নীতি, এগুলা কেমিস্ট্রির জন্য পড়বা। এগুলা হচ্ছে দেখবা যে কেমিস্ট্রিতে আছে। হ্যাঁ, কেমিস্ট্রি, এগুলা কেমিস্ট্রিতে বিস্তারিত তোমাদেরকে পড়তে হয়। তারপরে হচ্ছে তোমাদের লা সাথে লিয়ে নীতি আছে না একটা, লা সাথে লিয়ে নীতি, লা সাথে কি জানি, লা সাথে নেওয়ার নীতি, এরকম লা সাথে লিয়ে নীতি। হ্যাঁ, মেবি বানান ভুল হইলে বইলো, লা সাথে লিয়ে নীতি। এই নীতিগুলা
এখান থেকে প্রশ্নগুলো আসে। ওকে, মানে একই সাথে অবস্থান এবং হচ্ছে ভরবেগ, এটা তুমি সঠিকভাবে নির্ণয় করতে পারবে না, এইটাই বলছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে একই সাথে তুমি অবস্থান ভরবেগ সঠিকভাবে দুইটা একসাথে নির্ণয় করা সম্ভব না, এটাই বলছে। তাহলে এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, এটা হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। ইজ গ্রেটার অর ইকুয়াল টু h/4 পাই। এখন এই যে ডেল পি ইকুয়াল টু এম ডেল বি, ভাই আপনি এটা কেন লিখছেন? ডেল পি ইকুয়াল টু ডেল এম বি, এইটাও তো হইতে পারে। বরের আগে ডেল সাইন বসবে না, কারণ বড় পরিবর্তনীয়, তাহলে এটা হবে না, ঠিক আছে। তারপরে ডেল পি ইকুয়াল টু ডেল এম ডেল বি, যে বেগের পরিবর্তন ভরের পরিবর্তন, ঠিক আছে। তাহলে বর তো পরিবর্তনীয়, তাহলে সেইটা ডেল এম, আমরা কি করব না, এম এর আগে ডেল সাইন বসবে না, এটাও কাটা। তাহলে এই যে দেখো ডেল পি ইকুয়াল টু হবে এম ইন্টু ডেল বি, শুধু বেগের পরিবর্তন। তাহলে এইটা হচ্ছে কি সঠিক, এই কারণে এই জিনিসটা এখানে লিখছি। তাহলে অবস্থানের অনিশ্চয়তা শূন্য হইলে ভরবেগের অনিশ্চয়তা এই পাশে শূন্য দিয়ে ভাগ করলে কত হবে? ইনফিনিটি। আবার অবস্থানের অনিশ্চয়তা যদি ইনফিনিটি হয় তাহলে ভরবেগের অনিশ্চয়তা কত হবে? শূন্য। এই প্রশ্নটা সাস্টে আসছে 18, ঠিক আছে, যে অবস্থানের অনিশ্চয়তা ইনফিনিটি হইলে ভরবেগের অনিশ্চয়তা শূন্য, আর অবস্থানের অনিশ্চয়তা শূন্য হইলে ভরবেগের অনিশ্চয়তা কত? ইনফিনিটি, ঠিক আছে। এইখান থেকে সমীকরণটা দেখে রাখো, এখান থেকে ওইরকম প্রশ্ন আসে না পরীক্ষায়। ওকে, এই লাস্ট, এখন শুরু হয়ে যাবে সেমিকন্ডাক্টর। হ্যাঁ, সেমিকন্ডাক্টর শুরু করে দিব। এ বি দুইটা, এখানে আরেকটু জিনিস আমি একটু বলে দেই, তোমরা একটু থিওরি পড়তে হবে। হ্যাঁ, আধুনিক পদার্থ বিজ্ঞানের একটু থিওরি লাগবে, থিওরি পড়তে হবে। আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে একটা, কিন্তু ওই একটা থিওরিটিক্যাল প্রশ্ন যদি আসে তখন কি করবা? যে কারণে এক্স রশ্মি, এটার বৈশিষ্ট্য পড়তে হবে, ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য পড়তে হবে, ঠিক আছে। এক্স রে, ক্যাথোড রশ্মি, আরেকটা আছে লেজার রশ্মি। স্পেশালি যারা মেডিকেল দিবা, হ্যাঁ, স্পেশালি যারা মেডিকেল ডেন্টালে পরীক্ষা দিবা, স্পেশালি মেডিকেল ডেন্টালে যারা দিবা, আর্ম ফোর্সে যারা দিবা, বা থিওরিটিক্যাল প্রশ্নগুলোর জন্য আসলে এই জায়গাগুলো একটু দেখতে হবে, রিডিং দিতে হবে মেইন বই থেকে। যে কোনো, ভাই আমার তপন স্যার আছে দেখো, ইসাক বা আমির স্যার আছে দেখো, ইসাক আর আমির স্যার একই বই, ঠিক আছে। এক্স রে, ক্যাথোড রশ্মি, লেজার রশ্মি, এগুলার জাস্ট বৈশিষ্ট্য। যেমন এক্স রশ্মির বৈশিষ্ট্য কিন্তু এবার হাজিদান এসে দিয়ে দিছে। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? 1 অ্যাংস্ট্রম। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত বলতো? 1 অ্যাংস্ট্রম, 10⁻⁻10 মিটার। তার মানে এটাকে বলতে পারি 0.1 অ্যাংস্ট্রম, 0.1 ন্যানোমিটার। এটা দুইটা ভার্সিটিতে 24-25 আসছে। আর এক্স রশ্মির বৈশিষ্ট্য কিন্তু আমরা শিখে আসছি কই থেকে? ওই যে গামা রশ্মি আর এক্স রশ্মির বৈশিষ্ট্য সেম। এটার কোনো বর নাই, এটার কোনো চার্জ নাই, এটা তড়িৎ চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না, এটাকে আয়নিত করা যায় না, এটার হচ্ছে কি বলতো বেদন ক্ষমতা বেশি, ঠিক আছে। গামার পরেই হচ্ছে এক্স রে এর বেদন ক্ষমতা, এটার আয়নায়ন ক্ষমতা নাই। আর এক্স রশ্মি আলোর বেগে চলে, তাহলে বরহীন চার্জহীন আলোর বেগে চলে, তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম বা 0.1 ন্যানোমিটার। তারপরে হচ্ছে এটা তড়িৎ চুম্বক ক্ষেত্র দ্বারা কি করা যায় না? বিক্ষিপ্ত হয় না, এবং এটাকে আয়নিত করা যায় না। তাহলে এই যে এক্স রশ্মির বৈশিষ্ট্য তো জানি, সাথে ক্যাথোড রশ্মি আর লেজার রশ্মিটা একটু দেখে নিলেই হয়ে যাবে, ওকে। এক্স রশ্মির প্রকার, ঠিক আছে, কোমল এক্স রে, কঠিন এক্স রে, সমীকরণ। জাস্ট এক্স রশ্মিটাই বেশি আসে ভর্তি পরীক্ষায়। হ্যাঁ, আমি এখানে স্টার করে দিচ্ছি যাতে তোমাদের জন্য মেইন বইটা একটু বাইর করলেই হবে। মেইন বইগুলা দেখবা সব বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, আমি এক্সটাকে একটু স্টার করে দিলাম কারণ এক্সই বেশি আসে। দেখবা জীবনে ঘুরা ফিরা সব জায়গায় এক্স, ঠিক আছে। বর্তমান যে আছে তারে ভাল লাগে না, ভাল লাগে কারে? এক্স রে ভাল লাগে, এক্স রে। ওকে, তাহলে দেখো এখন হচ্ছে এ ও বি দুইটা ফোটন পরস্পর বিপরীত দিক থেকে সি বেগে চলতেছে, বি এর সাথে এ, ঠিক আছে, বি এর সাথে এ। তাইলে হচ্ছে এর আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগের একটা সূত্র তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলা আগের প্রশ্ন, হ্যাঁ, লেস স্কিপ করলে করতে পারো, এগুলো আসে না, অনেক আগে 2002 সাল, 3 সাল, 4 সাল, 5 সাল, 10 এর আগে আসতো, ঠিক আছে, 10 এর আগে আসতো, 10 এর আগে এই প্রশ্নগুলা আসতো। দেখো ফোটন বিপরীত দিক থেকে চলতেছে, যদি একই দিকে চলে তাহলে সূত্র একরকম, বিপরীত দিক থেকে চলতেছে, বিপরীত দিক থেকে চললে কি হয়? আমি বলছি আপেক্ষিক বেগ, বিপরীত দিক থেকে চলতেছে, আপেক্ষিক দুইটার বেগ কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই যে ভি এক্স, ঠিক আছে, ধরো এক্স ফোটন আর একটা ওয়াই ফোটন,
বিপরীত দিক থেকে চলতেছে তাহলে প্লাস, যদি একই দিকে বলতো তাহলে মাইনাস, একই দিকে বললে মাইনাস। ঠিক আছে, তাহলে 1 প্লাস vx ইন্টু vy ডিভাইডেড বাই সি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এখন দেখো তাহলে ফোটনের বেগ তো আমরা জানি যে ফোটনের বেগ কি, ফোটন একটা আলোর বেগে চলে, ফোটন একটা, এটা সব সময় কি করে, ফোটনের বেগ আলোর বেগ। ফোটন হচ্ছে বরহীন, স্থির বর শূন্য, ফোটনের ভরবেগ আছে, ফোটনের কি নাই, ফোটনের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলো। ফোটনের স্থির বর শূন্য, তবে গতিশীল অবস্থায় ভরবেগ আছে। ফোটনের কোনো বর নাই স্থির অবস্থায়, ফোটনের কোনো চার্জ নাই, ফোটন আলোর বেগে চলে। ঠিক আছে, ফোটন কি হয় না, তড়িৎ চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। তাহলে এই যে সি প্লাস সি ডিভাইডেড বাই 1 প্লাস, দেখো সি ইন্টু সি, তার মানে সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে দেখো আমাদের হচ্ছে 2 ডিভাইডেড বাই 2c, 2c ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত, সি, ইকুয়াল টু সি। ঠিক আছে, তাহলে ফোটনের আপেক্ষিক বেগ কত হবে, সি হবে। এ বি দুইটা ফোটন পরস্পর বিপরীত দিক থেকে সি বেগে চলতেছে, বি এর সাথে এর আপেক্ষিক বেগ কত, তাহলে সি। ওকে ওকে, ঠিক আছে, তাহলে आंसर কত, এই যে একজন বলতেছো 2c, 2c না, ফোটনের আপেক্ষিক বেগ, ফোটন হচ্ছে সব সময় আলোর বেগে চলে, এই জিনিসটা আমরা কিন্তু জানি যে ফোটন আলোর বেগে চলে, ফোটন আলোর বেগে চলে, ফোটন আলোর বেগে চলে, আলোর বেগে চলে। ঠিক আছে, তাহলে আপেক্ষিক বেগ কত হবে, সি হবে, আপেক্ষিক বেগ কত, সি। ওকে ওকে ভাই, ফালতু কমেন্ট হইতেছে, এই ফেসবুকে যারা ক্লাস করতেছো একটু দেখো তো শাকিল, ফেসবুকের পোলাপানরা নাকি একটু উল্টাপাল্টা কমেন্ট করতেছে। আড্ডা দাও কেন ক্লাসের মধ্যে, ক্লাসের মধ্যে আড্ডা দিও না, ক্লাসের মধ্যে আড্ডা দিও না। বিকেলে তো ক্লাস সাইদা নিতেছি না, বিকেলে ক্লাস নাও আমাদের জন্য প্যারা। ঠিক আছে, কারণ দিনের বেলায় স্টুডেন্টদেরও মনোযোগ থাকে না, রাতের ক্লাসগুলো একদম ফুল মনোযোগ দিয়ে করা যায়, বিকেল বেলায় কিন্তু ক্লাস নেওয়া আসলেই প্যারা। তো এটা যেহেতু ওই দিন নিতে পারি নাই কোনো একটা সমস্যার কারণে, এই কারণে অতিরিক্ত ক্লাস নিচ্ছে, এটা তো রুটিনের ক্লাস না, রুটিনের ক্লাস তো 9:30টায়। ঠিক, এখন এটা যদি এখন না নেই তাহলে তোমাদের আবার 15 থেকে টানা জৈব যৌগ শুরু হবে। তো জৈব যৌগ পড়বা নাকি এটা পড়বা, কোনটা পড়বা? তো তোমাদের এই এমনিই প্রেসার যাইতেছে, প্রতিদিন ক্লাস হইতেছে, তো এই জন্য এক্সট্রা ভাবে করে কমপ্লিট করে ফেলো। ঠিক আছে, মেজরিটি পার্ট, আধুনিক পদার্থবিজ্ঞানের মেজরিটি পার্ট তো আগের ক্লাসেই পড়াইছি, 80% প্রশ্ন আগের ক্লাস থেকে আসবে, আজকের ক্লাসের মেজরিটি দেখবা যে হচ্ছে অল্প কিছু টুকটাক থিওরিটিক্যাল প্রশ্ন। দেখো সেমিকন্ডাক্টরের আমরা হচ্ছে একটু শুরু করি, 24-25 সালে রাজশাহীতে একটা আসছে 2 শিফটে, এগ্রিতে একটা আসছে, খুলনা ভার্সিটিতে 6টা নাকি, এটা মনে হয় ভুল লেখছে, এত প্রশ্ন সেমিকন্ডাক্টর থেকে আসার কথা না, মেবি ভুল লেখছে, মেবি ভুল লেখছে, এই জন্য এটা হচ্ছে একটু ইয়া করে দিচ্ছি, এত আসার কথা না, হয়তো 4টা আসছে। ওকে, তাহলে কুমিল দুইটা ইউনিট আছে, তো খুলনা 2 ইউনিট, 2 ইউনিটে 4টা আসতে পারে। তারপরে দেখো কুমিল্লাতে 2টা, কুয়েটে 2টা, ডিউ টেকনোলজিতে 3টা, মোটামুটি ভালো ভালো ভার্সিটি গুলাতে একটা করে আসছে, জিএসটি তে আসে নাই। হ্যাঁ, জিএসটি তে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে নাই, সেমিকন্ডাক্টর থেকে মানে একটা প্রশ্ন আসে, আর এই চ্যাপ্টারটাও থিওরি গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটাও থিওরি গুরুত্বপূর্ণ, থিওরি গুরুত্বপূর্ণ। তাহলে থিওরি কই থেকে পড়বা, দেখো থিওরি কই থেকে পড়বা এটাও তো বলে দেওয়া দরকার। এই অধ্যায়ের একদম সব থিওরি তো আর এখানে স্লাইডে পড়ানো যায় না, তাহলে কিছু থিওরি পড়তে হবে। কই থেকে পড়বো, দেখবা মেইন বই যার কাছে আছে, ভাই আমার কাছে গত বছরের বই আছে, কোনো সমস্যা নাই, আমির স্যার বা তপন স্যারের দেখবা শেষে এক নজরে কিছু তথ্য দেওয়া থাকে, এক নজরে তথ্য। ঠিক আছে, দেখবা শেষে বইয়ের শেষে এক নজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া থাকে, এই তথ্যগুলা। আর প্রত্যেক টপিকসের বোল্ড লাইন, ঠিক আছে, প্রত্যেক টপিকসের বোল্ড লাইন, প্রত্যেক টপিকসের বোল্ড লাইন, বোল্ড, কারণ থিওরিটিক্যাল জিনিস ভাই যে কোনো কিছু আসতে পারে। হ্যাঁ, ম্যাথমেটিক্স হলে গ্যারান্টি দেওয়া যায় যে স্লাইডের বাইরে আসবে না এই সেই, বাট থিওরিটিক্যাল জিনিস যে কোনো কিছু আসতে পারে, যে কারণে প্রত্যেক টপিকসের বোল্ড লাইন, কিছু লাইন একদম বোল্ড করে দেওয়া, স্পেশালি আমির স্যারের বই, তপন স্যারের বই, এই বইগুলোতে কি করে দেওয়া, বোল্ড করে দেওয়া। তাহলে বোল্ড লাইন পড়বা, এক নজরে তথ্য পড়বা, আর অধ্যায় ভিত্তিক এমসিকিউ পড়বা, অধ্যায় ভিত্তিক এমসিকিউ পড়বা, অধ্যায় ভিত্তিক এমসিকিউ পড়বা, অধ্যায় ভিত্তিক এমসিকিউ পড়বা। জাস্ট এইটুকু থিওরিটিক্যালের জন্য এক্সট্রা পড়তে হবে, এক্সট্রা এইটুকু থিওরিটিক্যালের জন্য পড়তে হবে। তোমাদেরকে কিন্তু একটা থিওরি পিডিএফও দেওয়া হয়েছে, একটা থিওরি পিডিএফও দেওয়া হয়েছে, তো ওই থিওরি পিডিএফ দেখতে পারো, বাট তুমি, আমার মনে হয় যে তুমি শুধু এইটুকু পড়লেই হয়ে যাবে, আর ক্লাস করো, ক্লাস করলেই হবে। দেখো এই অধ্যায়ে কিন্তু 2টা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমি একটু বলে দিই। হ্যাঁ, 1 নাম্বার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গতীয় রোধ।
খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটাকে একদম স্টার করে দাও। এই গতীয় রোধ, আরেকটা হচ্ছে আইসিটি পার্ট। আইসিটি পার্ট, আইসিটি পার্ট মানে আইসিটি পার্ট বলতে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, লজিক গেট। ঢাকা ভার্সিটি গত 3 বছর থেকে এটাই আসতেছে, লজিক গেট, এক্সর, এক্সনর, তারপরে এন্ড অর, এই পার্ট থেকে আর রূপান্তর থেকে আসতেছে। আর গতীয় রোধ এইটা সাস্টে এবার আসছে, এই যে দেখো সাস্টে গতীয় রোধ দিছে, এগ্রিতে গতীয় রোধ দিছে, তারপর হচ্ছে টেকনোলজিতে গতীয় রোধ দিছে। মানে এই গতীয় রোধ সব জায়গায় আসতেছে, সব জায়গায় এই গতীয় রোধ। তার মানে গতীয় রোধটা হচ্ছে একবারে ইজি জিনিস, বাট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাস্টে একটা প্রশ্ন আসছে গতীয় রোধ থেকে। আরেকটা পার্ট হচ্ছে আইসিটি পার্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। আমি এই ইম্পর্টেন্ট টপিকস গুলো আগেই সামারাইজ করে দিলাম যাতে তোমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, যে কারণ একটা চ্যাপ্টারে তো সব টপিকস গুরুত্বপূর্ণ না। এই যে প্রবাহ বিবর্ধন গুণক আর প্রবাহ লাভ, এই দুইটা তথ্য গুরুত্বপূর্ণ। প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ লাভ। আরেকটা হচ্ছে এইখানে একটু লিখে দেই, ডিপ্লেশন স্তর, ডিপ্লেশন বা নিঃশেষিত স্তর, নিঃশেষিত স্তর, নিঃশেষিত স্তর। বিপরীত যুগের কারণে সৃষ্টি হয় না আদান বাহকের ব্যাপনে। ওকে ওকে, এই চারটা তথ্য ভালো করে দেখবা, এই চারটা তথ্য ভালো করে দেখবা। ওকে, দেখো আমি এখানে স্টার কেন করে দিলাম, এইটাতে তোমার অনেকের আসলে সাফোকেশন আছে। এই চ্যাপ্টারটা নিয়ে অনেকেই সাফোকেশন ফিল করে, মানে একটু অস্থিরতা ফিল করে যে সেমিকন্ডাক্টর পড়বো না, সেমিকন্ডাক্টর স্কিপ করব। অথচ সেমিকন্ডাক্টর অল্প পড়েই পারা যায়। আমি এখানে পি টাইপ এন টাইপ ইচ্ছা করেই দিলাম না, ঠিক আছে, পি টাইপ এন টাইপটা ইচ্ছা করেই দিলাম না, কারণ পি টাইপ এন টাইপ এটা যদি নাও পড়ে তাও সে পারে। মানে পি টাইপ এন টাইপ এমন একটা টপিকস ভাই, ত্রিযুজি, পঞ্চযুজি, ত্রিযুজি মৌলগুলোর নাম, পঞ্চযুজি মৌলগুলোর নাম। এখানে ইচ্ছা করে আমি পি টাইপ এন টাইপটা লিখলাম না। তাহলে আমরা একটু শুরু করি। দেখো আমরা তিনটা প্রবাহ আছে, একটা হচ্ছে কালেক্টর, নিঃসারক, পিট প্রবাহ। বাংলা নামগুলা দেখতে হবে। এটাকে বলে বেস, এটা ইমিটর, এটা কালেক্টর। কালেক্টর মানে কি? সংগ্রাহক। ইমিটর মানে নিঃসারক, আর বেস মানে পিট, পিট প্রবাহ। তাহলে এই যে ইমিটর প্রবাহ ইকুয়াল টু কালেক্টর প্লাস বেস। এখন যদি তুমি এখান থেকে কালেক্টর প্রবাহটা বের করতে চাও, তাহলে ইমিটর প্রবাহ মাইনাস হচ্ছে কি বলতো, বেস প্রবাহ। অথবা যদি তুমি এখান থেকে বেস প্রবাহটা বের করতে চাও, তাহলে ইমিটর প্রবাহ মাইনাস কালেক্টর প্রবাহ। একটা সূত্র শুধু মনে রাখো, ই ইকুয়াল টু সি প্লাস বি, মানে আইসি প্লাস আইবি। কালেক্টর প্লাস বেস, সংগ্রাহক এবং পিট প্রবাহ, এগুলা কিন্তু বাংলা নাম থাকে প্রশ্নে, কিন্তু সংগ্রাহক, নিঃসারক, পিট, এই বেস কালেক্টর এগুলা কিন্তু থাকবে না। কালেক্টর থাকলে তো বুঝেই যাবা যে এটা আইসি, তারপরে ইমিটর থাকলে বুঝেই যাবা আই, বেস প্রবাহ থাকলে বুঝেই যাবা এটা আইবি। কিন্তু তোমাকে প্রশ্নে কিন্তু এগুলা দিবে না, প্রশ্নে দিবে সংগ্রাহক প্রবাহ, নিঃসারক প্রবাহ, পিট প্রবাহ, এই নামগুলা দেওয়া থাকবে। তো তোমাকে কিন্তু আইডেন্টিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে একটা সূত্র, এই সূত্রটা এখান থেকে লাগবে। এরপরে দেখো এখান থেকে আমাকে আরো কিছু জিনিস বের করতে হবে। আমি যেটা বললাম তোমাকে, প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক। এই চ্যাপ্টারে মাত্র 2টা পার্ট আছে ম্যাথমেটিক্স বা অঙ্কের। প্রবাহ বিবর্ধন গুণক আলফা, ঠিক আছে। দেখো উপরে আইসি, তারপরে হচ্ছে প্রবাহ লাভ, প্রবাহ লাভ, প্রবাহ লাভ বিটা, এটা হচ্ছে উপরে আইসি। দুইটার ক্ষেত্রেই উপরে আইসি হবে। এখন নিচে কোনটার ক্ষেত্রে কার হবে সমীকরণ মনে রাখা অনেক সময় প্যারা হয়ে যায়। দেখো বিটা থেকে মনে রাখবা বি, তাহলে এইখানে হবে আই বি। আর যেহেতু এইখানে আই বিটা নিয়ে নিছো, তাহলে আইসি আইবি আরেকটা বাকি থাকলো আই, তাহলে যে এইখানে হবে আইই। তাহলে আলফার ক্ষেত্রে হচ্ছে আইসি উপরে, বিটার ক্ষেত্রেও আইসি উপরে। তাহলে আলফা বাইর করো আর বিটা বের করো, প্রশ্নে বলেই দিবে ভাই, প্যারা নিও না। আমি একটু পরে প্রশ্ন প্র্যাকটিসের সময় বুঝতে পারবা। আলফা ইকুয়াল টু আইসি বাই আই, ঠিক আছে, আর বিটা ইকুয়াল টু হচ্ছে আইসি বাই আই বি। এই যে বিটা থেকে মনে রাখবা বি, তাহলে এখানে নিচে হবে ই। দুইটার উপরেই কিন্তু আইসি 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 আইসি, তাহলে বিটা থেকে নিচে হবে আইবি, আর তাহলে অপরটা থাকলো কি ইমিটর। ইমিটরটা হচ্ছে আমাদের আলফার ক্ষেত্রে হবে। আর আলফা ইকুয়াল টু, তাহলে এই সূত্র দুইটা এখান থেকে গুরুত্বপূর্ণ, এই সূত্র দুইটা হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ। একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, খুব বেশি ম্যাথমেটিক্যাল টার্ম নাই, খুব বেশি ম্যাথমেটিক্যাল টার্ম এই চ্যাপ্টারে নাই। তাহলে এই চ্যাপ্টারের এই দুইটা সূত্র তোমাকে লাগবে। এরপরে দেখো এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, আইসি বাই আইবি, আইসি বাই আইই। আলফার ভ্যালু সবসময় একের চাইতে ছোট, আলফা অলওয়েজ লেস দেন 1, বিটা অলওয়েজ গ্রেটার দেন 1। তাইলে
আলফার ভ্যালু হবে দেখো বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, নিচেরটা উপরের মানের চাইতে যদি বড় হয়, দেখো তুমি 9 কে 10 দিয়ে ভাগ করছো, 100% একের চাইতে ছোট হবে, লেস দ্যান 1। ধরো নিচেরটা ভাগফলের নিচেরটা উপরেরটার চাইতে যদি বড় হয়, তাহলে এটার মান কত হবে? একের চাইতে ছোট। তাহলে আলফার ভ্যালু সব সময় একের চাইতে ছোট হবে, কারণ দেখো উপরে বিটা, নিচে বিটার চাইতে আরো এক বেশি, 1 প্লাস বিটা। আর বিটার ক্ষেত্রে দেখো উপরে আলফা, নিচে 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। তাহলে এটা হচ্ছে বিটা সব সময় একের চাইতে ছোট। এখানে আমি একটা ট্রিক শিখাই দিচ্ছি, এসবিএসএল। এখানে একটা সুপার এসবিএসএল তোমাদেরকে শিখাই দিচ্ছি, দেখবা আটকাবা না, দেখবা আটকাবা না, ঠিক আছে? সুপার এসবিএসএল শিখাই দিচ্ছি, যেটা তুমি আটকাবা না। ধরো আলফার ভ্যালু দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া আছে ধরো 0.9, ওই ছকটা ভুলে যাও, মুখস্থ করবে না। আলফার মান দেওয়া আছে কত? 0.99। দেখো 0.99, তাহলে তুমি 99, 99 হচ্ছে 0.99, 99, তাহলে 99 100 থেকে কত কম? 0.1 কম, 1 দিয়ে ভাগ করো, তাহলে বিটার মান হবে 99। ঠিক আছে? দেখো আলফার ভ্যালু কত? 0.98, তাহলে 98, ঠিক আছে? 98, 100 থেকে কত কম? 2 কম, তাহলে 2 দিয়ে ভাগ করো, 49, 49। এটা হচ্ছে বিটার ভ্যালু। তাহলে আলফার ভ্যালু জানা থাকলে বিটার ভ্যালু, বিটার ভ্যালু জানা থাকলে আলফার ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে? দেখো আমি যদি বলি যে 0.97, তাহলে 97, 97 কত কম 100 থেকে? 3 কম, তাহলে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো। দেখো 3 33 কত হয়? 99, 3 32 96, ঠিক আছে? তাহলে 32, যেহেতু আমরা এখানে দশমিক, তাহলে 3 দিয়ে এখানে 32, ঠিক আছে? এরপরে দেখো যদি 96 হয়, আলফার ভ্যালু 96, তাহলে বিটার ভ্যালু কত হবে? এই যে 96, 100 থেকে কত কম? 4 কম, 4 দিয়ে ভাগ করে দাও, 4 24 96, ওই যে দেখো বিটার ভ্যালু 24। তাহলে আলফা এই সিরিজের হইলে বিটা ওই সিরিজ, আর বিটা ওইটা হইলে আলফা এটা। এই দুইটা চার্ট কেন লিখে দিছি? কারণ তুমি এমনি বের করতে পারবা, এই যে সমীকরণে বসায় বের করতে পারবা, বাট এটা বের করতে গেলে তোমার পরীক্ষায় সময় নষ্ট হবে। এই সময়টা যাতে নষ্ট না হয়, এই জন্য তোমাকে আমি এসবিএসএলটা দিয়ে দিলাম, যে তুমি সরাসরি আলফার মান দেওয়া আছে 0.94, ধরো তোমাকে বলছে আলফা ইকুয়াল টু 0.94, 0.94, তার মানে আলফা 0.94 হইলে বিটা কত হবে বলো? এই যে 94 ডিভাইডেড বাই 6, 100 থেকে কত কম? 6 কম, তাহলে 94 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে আমাদের বিটার ভ্যালু। বিটা কি? প্রবাহ লাভ। আলফা কি? প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক। দেখো তাহলে আমি তোমাকে দুই একটা প্রশ্ন একটু দেখাই, এই টপিকস থেকে আসা, মানে এই রিলেটেড প্রশ্ন তোমাকে একটু দেখাই, এই রিলেটেড প্রশ্ন একটু দেখাই। এবার রাজশাহীতে আসছে, বলো তো বিটার ভ্যালু কত হবে? যে একটা সাধারণ ট্রানজিস্টরের কারেন্ট গেইন ফ্যাক্টর, ঠিক আছে, প্রবাহ বিবর্ধন গুণক আলফা ইকুয়াল টু 0.98 হইলে বিটা কত হবে? এটা রাবিতে এইবার আমাদের হচ্ছে 24-25-এ এই প্রশ্নটা আসছে। আমাকে একটু উত্তর দিবা 1 সেকেন্ডে, দেখা একটু 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 1 সেকেন্ডে উত্তর দিবা, সবাই দ্রুত, সবাই দ্রুত উত্তর দিবা যে এইটার প্রবাহ বিবর্ধন গুণক দেওয়া আছে, তাহলে প্রবাহ লাভ কত হবে? এই যে দেখো 0.98, তাহলে 98, 98 কে 2 দিয়ে ভাগ, তাহলে কত? 49, 49, 98 কে 2 দিয়ে ভাগ, 49। এখন তুমি যদি ম্যাঙ্গো পিপল হও, তুমি এই যে এই কাজ করবা, যে এখানে উপরে দিবা আলফা, নিচে 1 মাইনাস আলফা, তারপরে এইভাবে তুমি করবা 0.98 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.98, মানে কত? 0.02, ঠিক আছে? 0.02, 0.02, দেন তুমি এই দশমিক ভাঙায় ক্যালকুলেশন করে দেখবা, তোমার হচ্ছে ওই লাস্ট লাইনে আসবে 98/2 ইকুয়াল টু 49। এখন তুমি এটা করবে ম্যাঙ্গো পিপল, হ্যাঁ, এটা এইখানে এইভাবে সলভ করবে পরীক্ষার হলে ম্যাঙ্গো পিপল। আর যে স্মার্ট পিপল ও 1 সেকেন্ডে করে ফেলবে, যে স্মার্ট পিপল সে 1 সেকেন্ডে এটার উত্তর বের করে ফেলবে, সে 1 সেকেন্ডে এটার উত্তর বের করে ফেলবে, 1 সেকেন্ডে এটার উত্তর বের করে ফেলতে পারবে। তারপরে দেখো আরো দুই একটা প্রশ্ন আমি দিচ্ছি, এই যে এইটা বলো, ডিউ টেকনোলজি 22-23 আসছে যে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক যদি আমাদের 0.95 হয়, তাহলে নিঃসারক প্রবাহ 1 মিলিমিটার হইলে প্রবাহ লাভ কত? নিঃসারক প্রবাহ যাই দেওয়া থাকুক, প্রবাহ বিবর্ধন গুণক দেওয়া আছে, প্রবাহ লাভ চাইছে, বলো। ঠিক আছে, বলো। তাহলে প্রবাহ বিবর্ধন গুণক দেওয়া আছে, প্রবাহ লাভ চাইছে, বলো 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 বলো। তাইলে হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, তারপরে হচ্ছে নিঃসারক প্রবাহ 1 মিলিমিটার হইলে প্রবাহ লাভ কত? তাহলে বিটার ভ্যালু হবে 95 ডিভাইডেড বাই কত? 5, 5 19 95, তাই না? 5 19 95, 5 19 95, 19 19 19
তাহলে দেখো আমরা বাকি প্রশ্নগুলো একটু সলভ করি, এই টপিক্সের বাকি ক্যাটাগরির প্রশ্নগুলো। দেখো এটা রাজশাহী 21-22 প্রশ্ন, যে সংগ্রাহক প্রবাহ কত। একটা ট্রানজিস্টরের আলফা দেওয়া আছে, নিঃসারক প্রবাহ দেওয়া আছে, সংগ্রাহক প্রবাহ চাইছে। ঠিক আছে, নিঃসারক প্রবাহ মানে কি জানি বলো, ইমিটর। তারপরে সংগ্রাহক প্রবাহ মানে কি জানি, কালেক্টর। তাহলে হচ্ছে এইটার ট্রানজিস্টরের আলফা এত হইলে, নিঃসারক প্রবাহ এত হইলে সংগ্রাহক প্রবাহ কত। তাহলে দেখো আমরা এখান থেকে আলফার ভ্যালু বের করব ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইই, বা আইসির ভ্যালু হচ্ছে কত, দেখো তো আইসি বের করতে বলছে যে সংগ্রাহক প্রবাহ কত। তাহলে আলফা গুণন আইই, আলফার ভ্যালু আছে দেখো 0.875 গুণন 8 ইকুয়াল টু কত আসে দেখো, 8 দিয়ে 0.875 কে গুণ করবা, 8 দিয়ে 0.875 কে গুণ করবা। দেখো একদম হাতে হাতে করা যাবে। 0.875 গুণন হচ্ছে কত, 8 গুণন হচ্ছে 8। দেখো 5 8 40 এর 0, 7 8 56 আর 4 60 এর 0, 8 8 64 আর 6 70, তাহলে 7.0। ঠিক আছে, 7 ইকুয়াল টু 7, সরাসরি 7 চলে আসতেছে। তাহলে 7 মিলি অ্যাম্পিয়ার আছে, তাহলে 7 মিলি অ্যাম্পিয়ার, 7 মিলি অ্যাম্পিয়ার। দেখো ক্যালকুলেশনটা যারা বুঝো না আমি আরেকবার করায় দেই। 5 8 40 এর 0, হাতে 4, তারপরে 7 7 8 56 আর 4 কত 60, 60 এর 0, তাহলে থাকলো কত 6, 8 8 64 আর 6 70, 70 গ্যালাক্সি এই যে 7.0, তাহলে একদম সরাসরি হাতে ক্যালকুলেশন করলে এক্সাক্ট ভ্যালুটা বের করা যায়, এক্সাক্ট ভ্যালুটা বের করা যায়। পরেরটা দেখো রুয়েটের প্রশ্ন। একটা সাধারণ ট্রানজিস্টর একটা পিট সংযোগে রয়েছে, নিঃসারক প্রবাহ 1 মিলি অ্যাম্পিয়ার, পিট প্রবাহ 0.06 মিলি অ্যাম্পিয়ার হইলে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক কত, আলফা কত। ঠিক আছে, তাহলে নিঃসারক দেওয়া আছে, তার মানে এখানে ইমিটর প্রবাহ দেওয়া আছে, ইমিটর প্রবাহ দেওয়া আছে, পিট প্রবাহ দেওয়া আছে মানে কি, বেস প্রবাহ দেওয়া আছে। ঠিক আছে, প্রবাহ বিবর্ধন গুণক বের করতে বলছে। তাহলে আলফার সূত্র তো আমরা জানি যে আইসি বাই আইই, কিন্তু দেখো তো এখানে তো প্রশ্নে দেওয়া আছে আই দেওয়া আছে আর আই বি দেওয়া আছে, কিন্তু আমি তোমাদেরকে আগেই বলে দিছি যে আইসি কিন্তু বের করতে পারবে। আইসি ইকুয়াল টু ইমিটর মাইনাস বেস, ইমিটর মাইনাস বেস। তাহলে ইমিটর কত আছে দেখো 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার, এটাও মিলি অ্যাম্পিয়ারে আছে, মাইনাস 0.06, মাইনাস 0.06 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু 0.94 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 0.94, দেখো তো 0.94। ভাই বুঝলাম না, 1 থেকে 0.06 বাদ দিলে কত থাকে, 0.94 থাকে, 94 থাকে। তাহলে দেখো আমরা এখানে 0.94 পাইলাম, নিচে পাইলাম 1 ইকুয়াল টু 0.94, 0.94। এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার কাটা যাবে, তাহলে আলফার মান কত 0.94। হ্যাঁ রুয়েটের প্রশ্ন, এই প্রশ্নগুলাই আসে। তুমি দেখবা যে প্রশ্ন ব্যাংক খুললে দেখবা মেজরিটি এই 3টা সূত্র। হ্যাঁ 3টা সূত্র আবার একটু মনে করো, 3টা সূত্র আবার একটু মনে করো। ইমিটর ইকুয়াল কালেক্টর প্লাস বেস, দেন কালেক্টর বের করতে পারবো, বেস বের করতে পারবো, যেটা চাই। তারপরে এখান থেকে দেখো আলফার ভ্যালু আইসি বাই আই, বিটার ভ্যালু আইসি বাই আইবি। এই প্রশ্নটা দেখো খুব সুন্দর, প্রশ্নটা আমাদের সিকেরও এটাও আসছে। ঠিক আছে, আমাদের এই যে দেখো সিকেরও এটে আমাদের 21-22 একদম রিসেন্ট ইয়ারে আসছে। একটা ট্রানজিস্টরের নিম্নলিখিত মানগুলা পরিমাপ করা হইলো আইসি আইবি এত, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আলফা বিটা এবং আই কত হবে, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আলফা কত, বিটা কত, ইমিটর প্রবাহ কত। তাহলে আমি সরাসরি ইমিটর প্রবাহ প্রথমে বের করে ফেলবো। দেখো ইমিটর প্রবাহ হচ্ছে কালেক্টর প্লাস বেস, কালেক্টর প্লাস বেস। তাহলে কালেক্টরের ভ্যালু কত আছে 1.98 প্লাস আমাদের আইবির ভ্যালু কত আছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার আছে। দেখো একটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, একটা মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গায় এককের যেই ভ্যালুটা আছে, একক এই যে দেখো 20 মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ারকে যদি আমি মিলি অ্যাম্পিয়ারে নেই তাহলে 20 ইনটু 10⁻³ মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 10⁻³ মানে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.020 এরকম আসে না। দেখো 1000 দিয়ে যদি ভাগ করো, 1000 দিয়ে যদি ভাগ করো, 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে 0.02 আসে। হ্যাঁ 0.02। দেখো তাহলে এই যে 0.02 এত মিলি অ্যাম্পিয়ার। ভাই অনেকে বলবা বুঝিনি, আরেকবার বুঝাইতেছি। 20 মাইক্রো অ্যাম্পিয়ারটাকে মিলি অ্যাম্পিয়ারে নিব, 20 মাইক্রো অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ারে নিব। তাহলে মাইক্রো অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ারে নিতে গেলে কি করতে হবে, মাইক্রো মানে তো আমরা জানি 10⁻6, বাট আমি 10⁻6 নিলাম না কেন, কারণ এটা মিলিতে রাখলাম, আবার মিলি থেকে ভাঙাইলে আরো 10⁻³ হবে।
ঠিক আছে? তাহলে দেখো 20 ইন্টু 10 ইনভার্স 3 মিলি অ্যাম্পিয়ার, কারণ আগেরটা মিলি অ্যাম্পিয়ারে আছে। তাহলে দেখো এই 20 ইন্টু 10 ইনভার্স 3 মানে কত? 20 কে 1000 দিয়ে ভাগ করো, 0.02। তাহলে 0.02 0.02 0.02। তাহলে দেখো আমি এটা হচ্ছে লিখে দেই 0.02। তাহলে কত আসতেছে দেখো 2.00 এত মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার আসতেছে। হ্যাঁ, এইটা তাহলে আমার একটা ভ্যালু হয়ে গেল যে আমাদের ইমিটর প্রবাহ কত, এটা আমরা পাইলাম। এখন আলফা বের করব। দেখো আলফা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আই ই। তাহলে কালেক্টর আছে কত দেখো তো, কালেক্টর আছে 1.98 আর আই এর ভ্যালু কত 2 দিয়ে 1.98 কে ভাগ করলে কত হয় বলো? 99 হয়, 0.99 হয়, 0.99। 99 কে 2 দিয়ে গুণ করলে 198 হয়, তাহলে 198 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 99 হবে, মানে 0.99 হবে। ঠিক আছে? তাহলে আলফার ভ্যালু পেয়ে গেলাম 0.99। এখন দেখো বিটার ভ্যালু বাইর করব, বিটার ভ্যালু বাইর করব। তাহলে বিটা হবে আমাদের আইসি বাই আইবি, আইসি বাই আইবি, আইসি বাই আইবি। তাহলে আইসির ভ্যালু কত আছে দেখো তো, আইসির ভ্যালু হচ্ছে আমাদের 1.98, আইসির ভ্যালু আছে 1.98 আর আইবির ভ্যালু আছে এই যে 0.02 0.02। এই কত আসে দেখো, কত আসে দেখো, উপরেরটারে 100 দিয়ে গুণ করো, 198 এর 2 দিয়ে ভাগ করো, 99। কারণ আমরা জানি যে আলফা 0.99 হলে বিটা 99 হবে, স্বাভাবিক। আলফা 0.99 হলে বিটা 99 হবে। আমরা এখান থেকেও বের করে ফেলতে পারি আলফা 0.99, সুতরাং বিটা ইকুয়াল টু এই যে 99 ডিভাইডেড বাই 1, 100 থেকে কত কম? 1 কম, তাহলে ইকুয়াল টু 99। সরাসরি বাইর করতে পারি না আলফার মান দেওয়া থাকলে বিটা। এই যে আলফা যদি 0.99 হয় তাহলে 99 কে 100 থেকে কত কম? 1 কম, তাহলে 1 দিয়ে ভাগ করে দিব, তাহলে 99। তাহলে একটা হচ্ছে 99, একটা 0.99, একটা হচ্ছে আমাদের কত বলতো 2, একটা হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। এই তিনটা ডাটা আমাকে বের করতে বলছে। এই তিনটা বের করতে পারলে আমার মনে হয় না আর কোনো প্রশ্ন আটকাবা, কারণ এখান থেকে এগুলা বেশিরভাগ দেখবা এগ্রির জন্য ইম্পর্টেন্ট। আমি ভার্সিটি গুলা লিখে দিচ্ছি। হ্যাঁ, এগ্রির জন্য এগুলা ইম্পর্টেন্ট, রাজশাহীর জন্য ইম্পর্টেন্ট, খুলনা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে আর মোটামুটি যেগুলো আছে জিএসটি লিখতে পারো, জিএসটি তে আসতে পারে। ঠিক আছে, তবে জিএসটি তে থিওরিটিক্যাল প্রশ্ন আসছে বেশিরভাগ। ওকে ওকে, দেখো জিএসটি তে বেশিরভাগ থিওরিটিক্যাল প্রশ্ন আসছে, জিএসটি তে বেশিরভাগ থিওরিটিক্যাল প্রশ্ন আসছে। এটা বলো তো বিটা 99 হইলে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক কত? এগুলো আমরা পড়ে ফেলছি 99। বিটা 99 হইলে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক কত? এই যে আলফা ইকুয়াল টু হচ্ছে বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। তাহলে বিটা যদি 99 হয় নিচে কত হবে? 100, 100 দিয়ে 99 কে ভাগ করলে কত? 0.99, 0.99। হ্যাঁ, 0.99 এটা পড়ে ফেলছি টিউ টেকনোলজি 21-22। এখন এটা দেখবো, এটা খুলনা ভার্সিটি দেখো অলরেডি চলে আসছে 24-25, বাট খুলনা ভার্সিটিতে ইউজ ক্যালকুলেটর আছে। ঠিক আছে, ক্যালকুলেটর ব্যবহার আছে, ক্যালকুলেটর ব্যবহার আছে। তাহলে তোমরা ইউজ ক্যালকুলেটর দিয়েই করবা। একটা ট্রানজিস্টর কমন বেস সংযোগ দেওয়া আছে, ইমিটর কারেন্ট ও বেস কারেন্টের মান এত এবং এত, কারেন্টের বিবর্ধন গুণাঙ্ক আলফা এর মান কত হবে? আলফা চাইছে, বের করো, এই ট্রাই করো কত হয়। ইমিটর কারেন্টের, ইমিটর এবং বেস কারেন্ট দেওয়া আছে। তাহলে ইমিটর এবং বেস কারেন্ট দেওয়া আছে, ইমিটর হচ্ছে 0.85, ঠিক আছে, আর বেস কারেন্ট দেওয়া আছে কত? 0.05। সুতরাং আমি বলতে পারি আইসির ভ্যালু হবে এই ইমিটর মাইনাস 0.05 ইকুয়াল টু 0.80। ঠিক আছে, তিনটা ডাটা আমার দরকার, যেহেতু আলফা বের করতে বলছে। তাহলে আলফার ভ্যালু কত হবে? আলফা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইই। তাহলে আইসির ভ্যালু 0.80 আর আই এর ভ্যালু হচ্ছে 0.85। ক্যালকুলেটর ছাড়াই করে ফেলবো, দাঁড়াও। তাহলে 80 কে 85 দিয়ে ভাগ করো, দেখো 5 ষোলং 80, 5 17 85, 5 ষোলং 80, 5 17 85। হ্যাঁ, 5 16 80, 5 17 85। তাহলে 16 কে 17 দিয়ে ভাগ করো, কত আসে? 16 কে 17 দিয়ে ভাগ করতে হবে, কত আসে দেখো? 16 ডিভাইডেড বাই 17, যেহেতু আমরা অ্যাকুরেট ভ্যালু বের করতে চাই, তাহলে 160, 9, তাই না? 9 7 নং 63 3, তারপরে হচ্ছে 9 আর 6 15, 153 থাকলো কত?
7 70, তাহলে 4 10 40, 4 7 28, 68, 4 68। যেহেতু 2 ডিজিট পেয়ে গেছি তাহলে 2 ডিজিটই অ্যান্সার। অ্যান্সার কত হবে? এ। অ্যান্সার কত হবে? যেহেতু ক্যালকুলেশন আমাদের ক্যালকুলেটর ব্যবহার আছে, টেনশন নিও না, আমি তারপরেও হ্যান্ড ক্যালকুলেশনটা করে দিলাম। হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশনটা করে দিলাম। এখানে কিন্তু খুলনা ভার্সিটিতে ক্যালকুলেটর ব্যবহার আছে, সুতরাং 1 সেকেন্ডেই তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবা। এই যে দেখো, 16 দিয়ে 17কে ভাগ করলে, 17 দিয়ে 16কে ভাগ করলে প্রথমে 160 নিছি, মানে পয়েন্ট দিয়ে দিছি। তাহলে 160 এর মধ্যে 17 9 বার যায়, মানে 9 17 153। তো তারপরে থাকতেছে কত? 7, তার মানে 70। 4 4 17 হচ্ছে 68, তাহলে 0.94, 0.94, 0.94। এটা খুলনাতে আসছে। তাহলে এটা দেখো প্রবাহ লাভ কত, প্রবাহ লাভ কত? বিটার ভ্যালু হবে আইসি বাই আইবি, বিটার ভ্যালু হবে আইসি বাই আইবি। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? পিট দেওয়া আছে, নিঃসারক দেওয়া আছে। নিঃসারক মানে ইমিটর দেওয়া আছে আর কি। তাহলে পিট প্রবাহের মান কত আছে দেখো, 5 × 10⁻⁻⁴। ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন আমার সি বের করতে হবে। তাহলে আইসির ভ্যালু হচ্ছে ইমিটর, ইমিটর কত দেখো, 1 ইন্টু, এটাকে তুমি পাওয়ার মিলাই দাও। দেখো তুমি কিন্তু এটাকে লিখতে পারো। দেখো এটা হচ্ছে পিট প্রবাহ, এটা নিঃসারক প্রবাহ। নিঃসারক প্রবাহের মান আছে 1/1000, মানে 1 × 10⁻³ তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো, 10 × 10⁻⁴। 10 × 10⁻⁴। ভাই কেন লিখলেন এটা? কারণ দেখো এইখানে 10⁻⁴ আছে, তাহলে এটাতে 10⁻⁴ নিয়ে নিলাম। তাহলে এটা 5 × 10⁻⁴, তাহলে ওইটাকে লিখলাম 10 × 10⁻⁴, কারণ মিলায় নেওয়ার জন্য। এখন দেখো এই যে 10 × 10⁻⁴ মাইনাস 5 × 10⁻⁴, তুমি যদি 10⁻⁴টা কমনে রাখো তাইলে 10 - 5, 10 - 5। দেখো 10⁻⁴টা আমি কি করলাম, কমন নিয়ে নিলাম। তাহলে 10 - 5 মানে কি বলতো, 5 × 10⁻⁴, 5 × 10⁻⁴ এত অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার। তাহলে দুইটাই 5 আসতেছে, তাহলে 5 × 10⁻⁴, 5 × 10⁻⁴ 1। তাহলে বিটার ভ্যালু 1, বিটার ভ্যালু 1। ভাই আপনি না বললেন বিটা 1 এর চাইতে বড় হবে? 1 হইলো কেন? ভাই এটা ডাটা দেওয়া আছে, এটা এরকমই। হ্যাঁ, যেই ডাটা দেওয়া আছে, যেই ডাটা দেওয়া আছে। ভাই 5টায় নামাজ আছে, ব্রেক দিন। নামাজটা কাইন্ডলি টাইমলি পড়ে নাও। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড করে নিতে পারবা। নামাজের জন্য ক্লাস কখনো হচ্ছে ইয়া করতে হবে এরকম না, মানে নামাজ আগে পড়ে নিবা, পরে ক্লাস করবা। ঠিক আছে, ক্লাসের জন্য নামাজ আটকায় রাখা এটা তোমাদের ভালো উচিত হবে না। তুমি ক্লাস পরে করে নিতে পারবা, তুমি টাইমলি নামাজ পড়ে নাও, পরে আইসা 5-10 মিনিট রেকর্ড করে নিলা, সমস্যা নাই তো। ঠিক আছে, নামাজের সাথে ক্লাসের তুলনা করে লাভ আছে। নামাজ হচ্ছে তোমার সবার আগে, এটা তোমার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হবে নামাজ। যারা নামাজ হচ্ছে রেগুলার পড়ো, তো তুমি হচ্ছে এইখানে আগে নামাজ পড়ে নিয়ে পরে হচ্ছে তুমি ক্লাস করে নিবা, রেকর্ড করে নিবা, রেকর্ড করে নিবা। হ্যাঁ, ধরো ক্লাস চলতেছে, নামাজ বাদ দিয়ে ক্লাস করা এটা ভালো দেখায় না। আমাদের সবার জন্য এটা ফরজ কাজ। ওকে, ওকে। দেখো আর কোনোটা বাকি আছে কিনা। আমরা অলমোস্ট হচ্ছে কাছাকাছি চলে আসছি আজকের ক্লাসের। দুইটা পার্টে কেন পড়াবো, কারণ আজকে যদি পড়াইতে যাই মানে এটা 2.5 ঘন্টা 3 ঘন্টার একটা ক্লাস হয়ে যাবে। এই কারণে দুইটা আইসিটি পার্টটা আমি একটা আলাদা ক্লাসই রাখি। এটা সকালে পড়ায় দিব, বা কালকে এই টাইমে, বা সকালে সকালে পড়াবো কালকে 11টা 30-এ। হ্যাঁ, 11টা 30-এ পড়ায় দিলে তাহলে শেষ। শুধু আইসিটি পার্টের একটা ক্লাস হবে। এইটা এই জন্যই নিব যে তোমার অনেক জায়গায় আইসিটি আছে, রাজশাহীতে আইসিটি আছে, তারপরে হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর আইসিটিতে 6 মার্কস। হ্যাঁ, আইসিটিতে জাহাঙ্গীরনগর 6 না 8 মার্কস, আমি শিওর জানি না, এখানে আইসিটি আছে। তো এই ভার্সিটিগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আইসিটি পার্টটা আমি একটা আলাদা ক্লাসই রাখি, যাতে ওইখানে আইসিটিরও একটা ফ্লেভার পাওয়া যায়, সেমিকন্ডাক্টর আইসিটিরও একটা ফ্লেভার পাওয়া যায়। ওকে, আজান দিচ্ছে, আজানের 2 মিনিট ব্রেক, 1 মিনিট ব্রেক। সবাই অ্যান্সার দিও, দেখি কার অ্যান্সার হয়। এটা হোমওয়ার্ক, মানে এখনই করতে হবে। ইনস্ট্যান্ট হোমওয়ার্ক করো, ইনস্ট্যান্ট হোমওয়ার্ক। ইনস্ট্যান্ট হোমওয়ার্ক, এটা একটু বলো।
হইছে না তোমাদের? দেখো সংগ্রাহক প্রবাহ, পিট প্রবাহ দেওয়া আছে, তাহলে আমরা ওইখান থেকে এই মিটারটা বাইর করছি যোগ করে। ওকে, দেখো তাহলে সাধারণ পিট বিন্যাসে একটা ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ 19.8 মিলি অ্যাম্পিয়ার এবং পিট প্রবাহ 0.2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ বিবর্ধন গুণক কত? তাহলে আইসি বাই আই, আই ইটা দেওয়া নাই, তাহলে আইসি আর আইবি যোগ করে নিছি, যোগ করে আই বের করছি। তাহলে এই যে দেখো 19.8 কে 20 দিয়ে ভাগ করো, মানে 1.98 কে 2 দিয়ে ভাগ করা 0.99, হ্যাঁ 0.99। ওকে ওকে, তাহলে এই যে এটা কুয়েটে এবার আসছে, হ্যাঁ এটা কুয়েটে এটা এবার আসছে। ইউজ ক্যালকুলেটর, ক্যালকুলেটর চাপো তো, এটা মান দেখো, এটা ক্যালকুলেটর ছাড়া পারবা? ক্যালকুলেটর ছাড়া পারবা? দেখো 2 ঘর পর্যন্ত 0.99, 0.99, তারপরে 0.98, 0.985, 0.989। সুতরাং এটা ক্যালকুলেটর ছাড়া ট্রাই করো না, হ্যাঁ ইউজ ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর দিয়ে করে দেখো অ্যান্সার কত আসে, ক্যালকুলেটর দিয়ে করে দেখো অ্যান্সার কত আসে। একটা কমন বেস ট্রানজিস্টরের সাধারণ সংগ্রাহক প্রবাহ 0.87 এবং ভূমি প্রবাহ 0.06 মিলি অ্যাম্পিয়ার। প্রবাহ বিবর্ধন গুণক আলফা কত? আলফা কত? হ্যাঁ এই দ্রুত করো, ওই একই প্রশ্ন আগেরটার প্রশ্নই, হ্যাঁ আইসি বাই আই ই। তাহলে আইটা বের করতে হবে, আইটা বের করতে হবে। তাহলে আই হচ্ছে আইসি প্লাস আই বি। তাহলে আইসির ভ্যালু আছে দেখো 0.87 প্লাস আইবির ভ্যালু আছে হচ্ছে 0.06। তাহলে 6 সাথে 13 3, তাহলে 0.93 আসতেছে, তাই না 0.93। তাহলে দেখো আমরা এটা হচ্ছে 0.87 ডিভাইডেড বাই 0.93। এটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা যাবে না এরকম না, হ্যাঁ তুমি 87 কে 93 দিয়ে ভাগ করো, 87 কে 93 দিয়ে ভাগ করো, কত আসে দেখো, এই 87 কে 93 দিয়ে ভাগ করো। কুয়েটে সেকেন্ড টাইম নাই, বাট কুয়েটের কিছু কিছু প্রশ্ন, যেই প্রশ্নগুলো ভার্সিটি লেভেলের স্ট্যান্ডার্ড, ঠিক আছে ভার্সিটি স্ট্যান্ডার্ড মেজরিটি করায় দেই কিন্তু ক্লাসে। কেন করায় দেই? কারণ তুমি যাতে সাস্টে না আটকায় যাও। সাস্টে অনেক প্রশ্ন কিন্তু কুয়েটের এই এমসিকিউ গুলার মতো হইতে পারে। এমসিকিউ প্রশ্ন করতে তো আমাদের সমস্যা নাই, এমসিকিউ প্রশ্ন আমাদের তো রিটেন হচ্ছে না, হ্যাঁ এটা একটু বলো তো কত হবে, একটু 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 অ্যান্সার দিও তো, এটা কত হয়? 87 কে 93 দিয়ে ভাগ করো। ও এখানে কি মিলি অ্যাম্পিয়ার আছে? এই তাহলে তো ভুল করছি আমি। দেখো এই যে আমার মতো ম্যাঙ্গো পিপলগিরি তোমরাও করো না, আমার মতো ম্যাঙ্গো পিপলগিরি তোমরা করো না। ক্যালকুলেটর চাপো, দেখছো এই যে ম্যাঙ্গো পিপল হয়ে গেছি। তাহলে একটা অ্যাম্পিয়ার আছে, একটা মিলি অ্যাম্পিয়ার আছে, একটা অ্যাম্পিয়ার আছে, একটা মিলি অ্যাম্পিয়ার আছে। তাহলে ক্যালকুলেটর লাগবেই ভাই, ক্যালকুলেটর লাগবেই। মিলি অ্যাম্পিয়ার মানে কত বলো তো? এটার আরো 1000 দিয়ে ভাগ করতে হবে, 0.6, 0.06। এই ইউজ ক্যালকুলেটর, ইউজ ক্যালকুলেটর। 0.06 গুণন 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। তাহলে এইটা এইভাবে করো যে 0.06 ইনটু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3। দেখো যা আসে দেন আমাকে অ্যানসারটা জানাও, আমি অ্যানসারটা বসায় দিচ্ছি। তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ব্যবহার আছে ভাই, লজ্জা পাওয়ার কিছু নাই, এটা ব্যবহার করতে পারো। তাহলে 0.87 এর সাথে 0.06, এটা মিলি অ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ারে নিলাম, কি করলাম 10 ইনভার্স 3 গুণ করলাম। তাহলে 10 ইনভার্স 3 গুণ করলে তাহলে 0.9999999। এই স্কিপ কেন করবা, স্কিপ কেন করবা? ইজি প্রশ্ন ভাই, ইজি প্রশ্ন, জাস্ট ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করে দিবা। তাহলে 0.99993, ঠিক আছে তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, কোনো সমস্যা নাই। আমাদের আমাদের দরকার সূত্র জানি, প্রসেস জানি, অঙ্ক করব। আর যেহেতু ক্যালকুলেটর ব্যবহার আছে, ক্যালকুলেটর ব্যবহার আছে, সাস্টে তো ক্যালকুলেটর ব্যবহার আছেই। সাস্টে ক্যালকুলেটর, এই প্রশ্ন ধরো সাস্টে দিয়ে দিছে, তো তুমি কি লজ্জা পায় পয়সা থাকবা নাকি ক্যালকুলেটর ব্যবহার করবা? আহা, ক্যালকুলেটর ব্যবহার করতে লজ্জা লাগে? লজ্জা পাওয়ার কিছু নাই, হ্যাঁ যেগুলাতে ব্যবহার আছে ওগুলাতে ব্যবহার করবা। তাহলে দেখো অনেকগুলো অঙ্ক এখান থেকে করাইলাম, আমার মনে হয় যে মোটামুটি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ওকে ওকে, এখন দেখো গতীয় রোধ, গতীয় রোধ পড়লে মোটামুটি আজকের ক্লাস কাছে চলে আসবে। দেখো পি এন জাংশনের গতীয় রোধ, রোধ ইকুয়াল টু কি বলতো? আমরা জানি বি সমান আয়ার, চলো তরিতে পড়াবো। তাহলে বা
এই যে R ইকুয়াল টু ভি বাই আই, ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। গতীয় রোধ হচ্ছে জাস্ট ভোল্টেজের পার্থক্য ডিভাইডেড বাই কারেন্টের পার্থক্য, বিভব পার্থক্যের পরিবর্তন ডিভাইডেড বাই কারেন্টের পরিবর্তন, এইটাই হচ্ছে গতীয় রোধ, আর কিচ্ছু না। ঠিক আছে, এই একটা সূত্র খুবই স্টার, খুবই স্টার। সাস্টে আসছে, এগ্রিতে আসছে, চুয়েটে আসছে, অনেক জায়গায় এখান থেকে প্রশ্ন আসে, অনেক জায়গায় অনেক জায়গায়। দেখো গতীয় রোধ কই কই আসছে, এই যে খুলনা ভার্সিটি, খুলনা ভার্সিটিতে ক্যালকুলেটর ব্যবহার আছে, সো ইউজ ক্যালকুলেটর। আমরা ক্যালকুলেশনের প্যারা নিব না, তারপরেও হাতে করে দেওয়ার চেষ্টা করব, যদি মিলে তো মিললো, আর নাইলে ইউজ ক্যালকুলেটর। দেখো বিভব পার্থক্য 0.2 ভোল্ট থেকে এত ভোল্ট করা হইলো, প্রবাহ এত পরিবর্তন হয়, গতীয় রোধ কত? তাহলে গতীয় রোধ হবে ডেল বি ডিভাইডেড বাই হচ্ছে ডেল আই। ঠিক আছে, মানে বিভব পার্থক্যের পরিবর্তন ডিভাইডেড বাই কারেন্টের পরিবর্তন। তাহলে বিভব পার্থক্যের পরিবর্তন 0.5, কারেন্টের পরিবর্তন কত? 500 মিলি অ্যাম্পিয়ার, 500 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 0.5। 500 মিলি অ্যাম্পিয়ার মানে কত? দেখো 500 ইন্টু 10 ইনভার্স 3, 500 কে 1000 দিয়ে ভাগ করতে হবে, 500 গুণন 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3 মানে 500 কে 1000 দিয়ে ভাগ করলে কত হয়? 0.5 হয়। তাহলে এইটাও 0.5, তাহলে এইটাও 0.5 ইকুয়াল টু 1 ওহম, 1 ওহম। তাহলে আর ক্যালকুলেটর ব্যবহার লাগলো না, ক্যালকুলেটর ব্যবহার লাগে নাই। হ্যাঁ, তাহলে ইউজ ক্যালকুলেটর ছাড়াই আমরা করতে পারছি। ওকে, আখলাসুর রহমান, ক্লাসের নোটিফিকেশন আসে না বলতে আমাদের সার্ভারের সমস্যা হয়েছিল, পরে একটু ক্লাস লেটে শুরু হয়েছে, তো যেই কারণে নোটিফিকেশন তো আমি এভরিওয়ান মেনশন করে দিছি। এভরিওয়ান মেনশন দিলে তো নোটিফিকেশন যাওয়ার কথা ফেসবুকে। শাকিল দেখো তো ওয়েবসাইটে নোটিফিকেশন সিস্টেম করা যায় কিনা। আর রাতের ক্লাস তো ধরো একদম 9:30, তার মানে 9:30-এর 5 মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে। ঠিক আছে, ওই 2-4-5 মিনিট দেখা যায় সেট আপটা করতে সময় লেগে যাইতে পারে, বাট আমি কিন্তু বোর্ডে দাঁড়ায় যাই আরো 1 ঘন্টা আগে। 9:30-এ ক্লাস থাকলে দেখা যায় আমি 8:30-এ বোর্ডে দাঁড়ায় যাই। ওকে ওকে, দেখো এরপরে দেখো যে এইটা এগ্রিতে, চুয়েটে এবং বরিশালের প্রশ্ন। এগ্রি এইবার আসছে যে এত বিভব পার্থক্য পরিবর্তনের জন্য তড়িৎ প্রবাহের পরিবর্তন এত হইলো, গতীয় রোধ কত? তাহলে গতীয় রোধ বিভব পার্থক্য আছে 0.1, ঠিক আছে 0.1। এই যে দেখো 400 মিলি অ্যাম্পিয়ারকে কত লেখা যায়? 400 গুণন 10 ইনভার্স 3, এত অ্যাম্পিয়ার, তাহলে হচ্ছে 0.4। তাহলে 0.1 ডিভাইডেড বাই 0.4 ইকুয়াল টু হচ্ছে 1/4, মানে 0.25, 1/4, 0.25। 1 সেকেন্ডের অঙ্ক, অনেকে এগুলা বের করতে পারে নাই, কৃষিতে আসছে 0.25। এ নাম্বার দেখো তো, এ হইছে না তোমাদের? দেখো এ হইছে কিনা, এ হইছে কিনা? হ্যাঁ, এ হইছে কিনা দেখো, 0.1 ডিভাইডেড বাই 0.4, 0.1 ডিভাইডেড বাই 0.4, তাহলে 0.25, 0.25। ওকে ওকে, তারপরে দেখো এইটা DU7 কলেজের প্রশ্ন, জাংশনের রোধ কত? তাহলে এই যে বিভব পার্থক্যের পরিবর্তন 0.9 এত থেকে 9.1, দেখো 1.1, 11 আর হচ্ছে 9, তাহলে বাদ দিলে কত থাকে? 2, 0.2, 1.1 মাইনাস 0.9, তাহলে 11 এটা থেকে যদি বাদ দেই 0.2 থাকতেছে ভোল্টেজ। এই পার্থক্য বের করা খুব মানে ইয়া থাকবা, একটু সিনসিয়ার থাকবা, কারণ এই যে দেখো এগুলা পয়েন্টের ব্যবধান, যে কারণে ঝামেলা লাগা যেতে পারে। তাহলে 1.1 থেকে 0.9 বাদ দিলে 0.2 থাকে, আর 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এখানে 5 ইন্টু 10 ইনভার্স 3, 5 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3, তাহলে উপরে যায় হচ্ছে 1000। ঠিক আছে, 1000 কে আমি লিখলাম 2 গুণন 100 ডিভাইডেড বাই 5, 2 গুণন 100 ডিভাইডেড বাই 5, তাহলে 40 ওহম, 40 ওহম। দেখো ক্যালকুলেশন যারা বুঝো নাই আরেকবার ট্রাই করো। হ্যাঁ, ক্যালকুলেশন যারা বুঝো নাই আরেকবার ট্রাই করো, এখানে পার্থক্য আছে 0.2, আর নিচে আমাদের 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 5 ইন্টু কত? 1000, তাহলে 1000 দিয়ে উপরের ওইটারে গুণ করলে 200 হয়, উপরের এটারে 1000 দিয়ে গুণ করলে কত হয়? 2 গুণন 100, 200 হয়। তাহলে 200 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 40, 200 কে 5 দিয়ে ভাগ করলে 40। এই যে ফেসবুকে যারা ক্লাস করতেছো, ওয়েবসাইটের সবাই আনসার দিচ্ছে, ফেসবুকের সবাই গল্প করতেছে। ফেসবুকে এই কাজ করলে কমেন্ট সেকশন বন্ধ রাখবো, ফেসবুকে এখন থেকে কমেন্ট সেকশন বন্ধ, শুধু ওয়েবসাইটে যারা ক্লাস করবে তাদের জন্য কমেন্ট সেকশন অন রাখবো।
দেখো এরপরে দেখো পিএন জাংশনে এত বিভব পার্থক্য, এই যে সাস্টে আসছে দেখছো, তো তোমরা এই টপিকসটা ভালো করে পড়বা। দেখো সাস্টে এবার চলে আসছে, তাহলে এত বিভব পার্থক্য বৃদ্ধির জন্য 5 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুতের পরিবর্তন পাওয়া যায়, গতীয় রোধ কত? তাহলে বিভব পার্থক্য হচ্ছে 0.5, 5 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 5 গুণন 10 ইনভার্স 3, তাহলে উপরে যায় হচ্ছে কত? 1000। 1000 কে অথবা তুমি এটাকে লিখতে পারো উপরে 100 দিয়ে 5 কে গুণ করা, তাহলে 500 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু কত? 100 ওহম। 100 ওহম, হ্যাঁ 100 ওহম আছে না? এই যে দেখো ক্যালকুলেটর ছাড়াই করে ফেলতেছি, 100 ওহম, 100 ওহম। তাহলে এই জিনিসগুলা কিন্তু খুব ইজি ইজি, একটাই আসছে সাস্টে, আর আসে না এই অধ্যায় থেকে। তাহলে গতীয় রোধ এই টপিকসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর ওইখান থেকে প্রবাহ বিবর্ধন গুণক, তারপরে হচ্ছে আলফা বিটা, এই ভ্যালুগুলা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ভ্যালুগুলা বেশি ইম্পর্টেন্ট, এই ভ্যালুগুলা বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো পি টাইপ, এন টাইপ অর্ধপরিবাহী, এই যে এগুলাও কিন্তু থিওরিটিক্যাল, এগুলাও কিন্তু থিওরিটিক্যাল, বাট এর বাইরে আমি কিছু থিওরি তোমাদেরকে পড়তে বলছি যাতে তোমার হচ্ছে পুরো অধ্যায়ের থিওরিটা কভার হয়ে যায়। এগুলা থিওরিটিক্যাল পড়া, একটু থিওরিটিক্যাল জিনিসগুলো দেখতে হবে। হ্যাঁ, বাংলাদেশের আলু গেল ইন্ডিয়ার তরে, এগুলা মনে রাখতে হবে না। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, ত্রিজুজিয়াম নেই মনে থাকবে, ঠিক আছে? চতুর্জুজির সাথে ত্রিজুজি যুক্ত করে পি টাইপ গঠন করা হয়। ভাই চতুর্জুজি কোনগুলা বলো? সিলিকন, জার্মেনিয়াম, অর্ধপরিবাহী, সিলিকন, জার্মেনিয়াম, চতুর্জুজি, এগুলার সাথে ত্রিজুজি যুক্ত করে পি টাইপ গঠন করা হয়। তাহলে ত্রিজুজি কোনগুলাই? যে আমাদের হচ্ছে সিলিকন, জার্মেনিয়ামের সাথে দেখো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, ঠিক আছে? আর পি টাইপে এখানে আরেকটা তথ্য লাগবে, এই যে হোল হচ্ছে সংখ্যা গুরু, ইলেকট্রন হচ্ছে সংখ্যা লঘু। আমি মার্ক করে দিচ্ছি কি কি লাগবে, এই যে উদাহরণগুলো লাগবে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসে উদাহরণ। তাহলে চতুর্জুজির সাথে কত জুজি যুক্ত করা হয় এটা লাগবে পি টাইপের ক্ষেত্রে। ত্রিজুজি, ত্রিজুজি মৌলগুলা কোনগুলা? এই যে এগুলা, হ্যাঁ, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এই জিনিসগুলা। ভাই চতুর্জুজি কোনগুলা? সিলিকন, জার্মেনিয়াম। আর পি টাইপের ক্ষেত্রে হোল, আর একটা হচ্ছে কি বলতো, এটা সংখ্যা গুরু, আর ইলেকট্রন হচ্ছে সংখ্যা লঘু, ইলেকট্রন হচ্ছে সংখ্যা লঘু। তাহলে এইটা হচ্ছে পি টাইপের ক্ষেত্রে। এন টাইপের ক্ষেত্রে দেখো, এন টাইপের ক্ষেত্রে ফসফরাস, আর্সেনিক, ফসফরাস, আর্সেনিক, তাহলে পঞ্চজুজি, পঞ্চজুজি। চতুর্জুজি দুই ক্ষেত্রে দেখো, সিলিকন আর জার্মেনিয়ামের সাথে কি যুক্ত করব? সিলিকন, জার্মেনিয়ামের সাথে পঞ্চজুজি যুক্ত করব, পঞ্চজুজি যুক্ত করব। এখানে ইলেকট্রন সংখ্যা গুরু, হ্যাঁ, তাহলে ইলেকট্রন সংখ্যা গুরু, হোল হচ্ছে সংখ্যা লঘু, মাইনরিটি, মেজরিটি। ওকে, এই তথ্যটুকু জানলেই হবে। দেখো প্রবাহ একমুখীকরণ, বস বস, এই অধ্যায়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরি স্লাইড এটা, এই অধ্যায়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল স্লাইড এটা। হ্যাঁ, প্রবাহ একমুখীকরণ করে রেকটিফায়ার, ঠিক আছে? ডায়োড কি হিসেবে কাজ করে? রেকটিফায়ার হিসেবে কাজ করে। ডায়োড রেকটিফায়ার হিসেবে কাজ করে। রেকটিফায়ার হচ্ছে প্রবাহ একমুখীকরণ করে। একমুখীকরণ মানে কি বলতো? এসি কে ডিসি করে। একমুখীকরণ মানে কি বলো? এসি কে ডিসি করে, এসি কে ডিসি করে। হ্যাঁ, একমুখীকরণ মানে এসি হচ্ছে কি? অল্টারনেটিভ, অল্টারনেটিভ কারেন্ট, দিক পরিবর্তী প্রবাহ। এবার চট্টগ্রামে আসছে অল্টারনেটিভ কারেন্টের চিত্র আসছে, দিক পরিবর্তী প্রবাহ, তার মানে এরকম দিক পরিবর্তন হবে। দিক পরিবর্তন যে কোনো, ধরো এটা না থাকে এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। প্রত্যেক মুহূর্তে দিক পরিবর্তন হইতেছে, প্রত্যেক মুহূর্তে দিক পরিবর্তন হইতেছে। এগুলা সবগুলাই হচ্ছে কি প্রবাহ বলতো? এবার সিউ 24-25 আসছে, সিউ 24-25, সিউ 24-25, দিক পরিবর্তী প্রবাহ, অল্টারনেটিভ কারেন্ট। আর ডাইরেক্ট কারেন্ট হচ্ছে একমুখী প্রবাহ বা সমমুখী প্রবাহ। এই যে ডাইরেক্ট কারেন্টটা হচ্ছে এটা ডিসি, ডিসি কারেন্ট যদি বলো তাহলে যে এরকম একদিকে যাচ্ছে, একদিকে সমপ্রবাহ, তার মানে এটাকে বলবো একমুখী প্রবাহ, একমুখী প্রবাহ, একমুখী প্রবাহ। এখন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই একমুখী প্রবাহের ফ্রিকোয়েন্সিটা পরীক্ষায় আসে 0 হার্টজ। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ কারেন্ট, বাসাবাড়ির জন্য বাংলাদেশের ক্ষেত্রে অল্টারনেটিভ কারেন্টের ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় 50 হার্টজ। এইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ ফর বিডি। হ্যাঁ, আর ডিসি মানে অল্টারনেটিভ কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে একমুখী প্রবাহের কম্পাঙ্ক কত? 0 হার্টজ, 0 হার্টজ। এই দুইটা তথ্য একটু বোল্ড করে রাখো, এই দুইটা তথ্য একটু বোল্ড করে রাখো। হ্যাঁ, এই যে একটু স্টার দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো। এটা গতবার এগ্রিতে আসছে এবং গতবার চট্টগ্রামেও আসছে। এগ্রি 23-24, তারপরে হচ্ছে চট্টগ্রাম 23-24। এই যে একমুখী প্রবাহের ফ্রিকোয়েন্সি কত? 0। একমুখী প্রবাহ মানে, একমুখী মানে হচ্ছে সমপ্রবাহ বা সমমুখী প্রবাহ বা একমুখী প্রবাহ, এটার ফ্রিকোয়েন্সি 0। আর অল্টারনেটিভ কারেন্ট,
এগুলো আমরা পড়াবো, তড়িৎ চুম্বক আবেশ ফুল সিলেবাসে পড়াবো। হ্যাঁ, ফুল সিলেবাসে এইগুলো হচ্ছে ফুল সিলেবাসে আছে। অল্টারনেটিভ কারেন্ট মানে দিক পরিবর্তী প্রবাহ, এটা চিত্র এরকম হইতে পারে। দেখবা যে সবগুলোই অপশন, এরকম একটা অপশন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবার 24-25-এ আসছে। তাহলে এইটুকু তথ্য এখান থেকে পড়ো। তাহলে এসি কে ডিসি মানে অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্ট করে, বা সমমুখী বা একমুখী প্রবাহ বানায় কে? প্রবাহকে একমুখীকরণ করে রেকটিফায়ার আর ডায়োড। এই প্রশ্নটা একটা বস প্রশ্ন, এই প্রশ্নটা একটা বস প্রশ্ন, যে অল্টারনেটিভ কারেন্ট আমাদের হচ্ছে এসি কে ডিসি করে কে? রেকটিফায়ার বা ডায়োড। ডিপ্লেশন স্তর সৃষ্টির কারণ আদান বাহকের ব্যাপন বিমুখী যুগ। এখানে আর একটা তথ্য লিখে রাখো, বিমুখী বায়াস বা বিমুখী যুগ, বিমুখী যোগ, বিপরীত যুগ আর কি। ওকে, সম্মুখমুখী বায়াসে বেদ কমে, বিপরীতমুখী বায়াসে বেদ বাড়ে। ডিপ্লেশন স্তর, ডিপ্লেশন স্তর, এই তথ্যগুলা একটু বই থেকে আরো ডিটেলস দেখে নিবা, কারণ এইখানে কিছু থিওরিটিক্যাল জিনিস দেখবা বইতে সুন্দর করে বোল্ড করে দেওয়া আছে। তাহলে এইগুলা একটু থিওরিটিক্যাল জিনিস দেখে নিতে হবে। থিওরি যতটুকু পরীক্ষায় আসে আমি মোটামুটি অতটুকু স্লাইডে লিখে দিছি। সব থেকে বেশি যেই জায়গাগুলো থেকে আসে এই স্লাইডের এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এই কারণে আমি বোল্ড একদম স্টার করে দিছি। দেখো কিছু প্রশ্ন সলভ করব, তার আগে আমরা একটু দেখবো অন্তরক পদার্থ বিদ্যুৎ চলাচল করতে পারে না। অন্তরক পদার্থ বিদ্যুৎ চলাচল করতে পারে না, এটা লাগবে, উদাহরণ লাগবে সিরামিক, কাঁচ, কাঠ, রাবার। ঠিক আছে, এগুলা লেস ইম্পর্টেন্ট, আপেক্ষিক রোধ কত ক্রমের, এগুলা অত পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে যে অন্তরক মানে সহজে তড়িৎ চলাচল করতে পারে না, আর এই পদার্থের উদাহরণ করতে, এটা গতবার মেডিকেলে দিছে। ঠিক আছে, বলছে কাঁচ কি ধরনের পদার্থ? অন্তরক পদার্থ। নিচের কোনটি অন্তরক পদার্থ? কাঠ অন্তরক পদার্থ, বা এটা দিয়ে তড়িৎ চলাচল করবে না, কাচের ভিতর দিয়েও তড়িৎ চলাচল করবে না, রাবারের ভিতর দিয়েও তড়িৎ চলাচল করবে না, এগুলো হচ্ছে অন্তরক। আরেকটা হচ্ছে পরিবাহী পদার্থ, এই যে তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম সবগুলা হচ্ছে পরিবাহী পদার্থ। পরিবাহী পদার্থ সহজে তড়িৎ চলাচল করতে পারে, সহজে তড়িৎ চলাচল করতে পারে। অর্ধ পরিবাহী পদার্থ তো আমরা অলরেডি শিখে ফেললাম, যে সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থ। জাহাঙ্গীরনগর 23-24-এ আসছে যে নিচের কোনগুলো অর্ধ পরিবাহী পদার্থ। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ কমে, প্রবাহ বাড়ে। এটা তো চলতরিতে পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে নরমালি কিন্তু যে কোনো পরিবাহীতে টেম্পারেচার বাড়াইলে তার রোধ কি হয়ে যায়? যত তাপমাত্রা বাড়াবা রোধ তত বাড়বে। পরিবাহীর ক্ষেত্রে যত তাপমাত্রা বাড়াবা রোধ তত বাড়বে, কিন্তু অর্ধ পরিবাহীতে তাপমাত্রা বাড়াইলে উল্টা অর্ধ পরিবাহীর রোধ কমে যায়। অর্ধ পরিবাহীর রোধ উল্টা কি হয়? কমে যায়। তাহলে এইটা একটু স্টার, এই যে চট্টগ্রামে আসছে, এই যে এইখান থেকে দুইটা জিনিস লাগবে, সিলিকন, জার্মেনিয়াম, এদের শক্তির পার্থক্য, নিষিদ্ধ ব্যান্ড মানে পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ডের শক্তির পার্থক্য, একটা 0.7 ইলেকট্রন ভোল্ট, একটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, একটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। এটা লাগবে, এই তো। আর উদাহরণ তো লিখে দিছি, সিলিকন, জার্মেনিয়াম, কার্বন। দেখো ডায়োডকে বিমুখী বায়াসে যুক্ত করলে নিঃশেষিত স্তরে কি ঘটে? বলো বলো, ডায়োডকে বিমুখী বায়াস করলে নিঃশেষিত স্তরে কি ঘটে? নিঃশেষিত স্তরে কি ঘটে? ডায়োডকে বিমুখী বায়াস যুক্ত করলে নিঃশেষিত স্তরে কি ঘটে? কি ঘটে? বলো বলো বলো। ভাইয়া সিইউতে চিত্রগুলা বুঝি নেই। অল্টারনেটিভ কারেন্টের চিত্র মানে তুমি বুঝবা ডাইরেক্ট কারেন্ট একমুখী প্রবাহ যাবে, দিক যদি পরিবর্তন হয় ওইটাই অল্টারনেটিভ কারেন্ট। তো চিত্রের মধ্যে একটা চিত্র ছিল এরকম, মানে দেখো প্রত্যেক মুহূর্তে দিক চেঞ্জ হচ্ছে, প্রত্যেক মুহূর্তে দিক চেঞ্জ হচ্ছে। আরেকটা ছিল এরকম, আরেকটা ছিল যে এরকম, ঠিক আছে, এরকম। তার মানে এইটাতেও দেখো দিক চেঞ্জ হচ্ছে না, কারেন্ট একবার এই দিক দিয়ে যাচ্ছে, একবার এই দিক দিয়ে যাচ্ছে, একবার এই দিক দিয়ে, অল্টারনেটিভ কারেন্ট। শুধু ডাইরেক্ট কারেন্ট একমুখী থাকবে, এরকম চিত্র। ডাইরেক্ট কারেন্টের চিত্র কিরকম? এই যে ডিসি কারেন্ট হচ্ছে একদিকে যাবে, আর ডিসি দিক পরিবর্তন হইলেই এটা বুঝবো অল্টারনেটিভ কারেন্ট। এটা সিইউতে আসছে চিত্র, এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, আরেকটা কিরকম চিত্র যেন ছিল আমার খেয়াল নাই, অপশন দেখলে নিজেরা দেখে নিতে পারবে। হ্যাঁ, মানে আঁকা বাঁকা বা যে কোনো কিছু দিক পরিবর্তন হইতেছে মানে অল্টারনেটিভ। তাইলে ডায়োডকে বিমুখী বায়াসে যুক্ত করলে এর বেদ বাড়ে, সম্মুখী বায়াসে বেদ কমে। সম্মুখী বায়াসে থিওরি জিনিস পড়ানো প্যারা, এলা মেডিকেলের যারা পড়ায় এরা ভালো পড়াইতে পারে। ঠিক আছে, পরিবাহিতা বৃদ্ধির জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে অপদ্রব্য মিশানোর প্রক্রিয়াকে কি বলে? ডোপিং বলে, ডোপিং। পোলার আয়ন গ্রেটিন, ডোপিং বা ডোপায়ন। হ্যাঁ, অপদ্রব্য মিশানো। এই যে
আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর মানে যখন এন টাইপ পি টাইপ তৈরি করি তখন অর্ধপরিবাহী সিলিকন বা জার্মেনিয়াম এগুলার সাথে আমরা কি যোগ করি বলতো? এগুলার সাথে আমরা একটাতে ত্রিযুজি যুক্ত করি, একটাকে পঞ্চযুজি। এই যে মেশাইতেছি এটার প্রক্রিয়াটা হচ্ছে ডোপিং ডোপিং ডোপিং। ওকে সি, হ্যাঁ দেখো সিলিকনের ক্ষেত্রে যোজন ব্র্যান্ড এবং পরিবহন ব্র্যান্ডের শক্তির পার্থক্য কত? 1.1। জাহাঙ্গীরনগর 2324। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট। ওকে ওকে। পি টাইপ অর্ধপরিবাহীর সাথে বিশুদ্ধ সিলিকনের, পি টাইপ অর্ধপরিবাহীর সাথে বিশুদ্ধ সিলিকনের সাথে, পি টাইপ অর্ধপরিবাহীর সাথে না, এটা একটু ভুল লেখছে, পি টাইপ অর্ধপরিবাহীতে, ঠিক আছে? পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে হবে, পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে বিশুদ্ধ সিলিকনের সাথে কোন অপদ্রব্য মিশাতে হয়? বলো বলো, এগুলো দেখে দেখে উত্তর করে দাও, দেখে দেখে উত্তর করে দাও। ত্রিযুজি, বোরন অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম আছে, হ্যাঁ বোরন অ্যালুমিনিয়াম সিলিকন, সিলিকনের সাথে, সিলিকন তো চতুর্যুজি, সিলিকন হচ্ছে চতুর্যুজি, তাহলে ত্রিযুজি যুক্ত করতে হবে, বোরন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। এন টাইপের ক্ষেত্রে যে ডেন্টালে এবার আসছে, হ্যাঁ অপদ্রব্য তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? গ্যালিয়াম, বোরন, এগুলা হচ্ছে ত্রিযুজি, এগুলো হচ্ছে 5। তাহলে আর্সেনিক, 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 হ্যাঁ আর্সেনিক। তাহলে এন টাইপের ক্ষেত্রে এবার ডেন্টালে আসছে, এটা ডেন্টাল 24-25 প্রশ্ন। এই পি টাইপ এন টাইপের এগুলো আসে যে কোনটা ব্যবহার করা হয়, এগুলো আসে, বাট এটা কমন তো সবাই পারে, এই কারণে আমি এটা ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে লিখি নাই। একমুখী প্রবাহের কম্পাঙ্ক কত? সিউ 23-24 আসছে, সিউ 23-24 আসছে। এগ্রিতে কতবার আসছে? এগ্রি 23-24। একমুখী প্রবাহের কম্পাঙ্ক হচ্ছে 0 হার্টজ, একমুখী প্রবাহের ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 হার্টজ, 0 হার্টজ, হ্যাঁ ডিসি কারেন্ট, ডিসি কারেন্ট 0 হার্টজ। কোনটি অর্ধপরিবাহী? অর্ধপরিবাহী সিলিকন। কোনটি অর্ধপরিবাহী? অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, কার্বন। শুধু সি লেখলেই বুঝে যাবা যে এটা কার্বন। তারপরে হচ্ছে অর্ধপরিবাহীতে গরিষ্ঠ আদান বাহক কোনটা? এন টাইপে গরিষ্ঠ আদান বাহক ইলেকট্রন, আর পি টাইপের ক্ষেত্রে হোল। এন টাইপ পি টাইপ দুইটাতে ইলেকট্রন না, দুইটাতে ইলেকট্রন না, একটাতে ইলেকট্রন আর একটাতে হচ্ছে হোল। জাংশন ডায়োড সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? রেকটিফায়ার হিসেবে, ডায়োড রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। ডায়োড রেকটিফায়ার, এই রেকটিফায়ারের কাজ কি? রেকটিফায়ার, রেকটিফায়ার হিসেবে, রেকটিফায়ারের কাজ কি বলো? প্রবাহ একমুখীকরণ, প্রবাহ একমুখীকরণ, প্রবাহ একমুখীকরণ। স্পন্দনশীল ডিসি থেকে ধ্রুব ডিসি ভোল্টেজ পেতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ঠিক আছে, ওই যে স্পন্দনশীল মানে কি? স্পন্দনশীল ডিসি মানে ওই যে যেটা অল্টারনেটিভ এসি, এসি, হ্যাঁ স্পন্দনশীল মানে এরকম স্পন্দন দিতেছে এসি। আর ধ্রুব ডিসি মানে কি? একই, একদম ধ্রুবক মানে চলতেছে এরকম কনস্ট্যান্ট। তাহলে ডিসি কে এসি করতেছে, তাহলে কোনটা পাইতে হয়? ডিউ টেকনোলজি, বলো ডায়োড, ডায়োড বা রেকটিফায়ার, ডায়োড বা রেকটিফায়ার, ডায়োড বা, এই আনন্দ নাকি এটা ডি দিতেছে কেন? ডি দিতেছে কেন? রেকটিফায়ার, এটা হচ্ছে ডায়োড। নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে সিলিকন জার্মেনিয়ামের মত হবে, মাতা পর্যায় সারণী, মত, মাতা লিখে রাখছে রে, আচ্ছা মাতা মত এটা কাইটটা দেই, হ্যাঁ সিলিকন জার্মেনিয়াম পর্যায় সারণীর একই গ্রুপের মৌল কোনটা? এই যে কার্বন, কার্বন, কার্বন। অর্ধপরিবাহী আর কি, নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে সিলিকন জার্মেনিয়াম পর্যায় সারণীর একই গ্রুপের সাথে, এটা তোমরা ভালো বলতে পারবা, এটা আমার ভুল হইলে দায়ী তোমাদের। কোনটা বলো? সিলিকন জার্মেনিয়াম একই পর্যায়, পর্যায় সারণী তো আমি পারি না, আমার মনে নাই, ভুলে গেছি, তোমরা বলতে পারবা। একই পর্যায় সারণীর একই গ্রুপে, এটা কি কার্বন না ফসফরাস না সোডিয়াম না বোরন? না সোডিয়াম তো হবে না, সোডিয়াম তো প্রথমে, প্রথমে বোরন অ্যালুমিনিয়াম, এটা তো হচ্ছে ত্রিযুজি, ওটাও তো একই গ্রুপের হবে না, তাহলে কার্বনই হবে, ঠিক আছে। আর্সেনিক তো পঞ্চযুজি, আর্সেনিক পঞ্চযুজি, তাইলে পর্যায় সারণী তোমরা বলছো কার্বন, তাহলে কার্বন। সাধারণ ইমিটর বর্তনীর অন্তর্গামী এবং বহির্গামী, ঠিক আছে, অন্তর্গামী বহির্গামী, একটা ইনপুট আউটপুট, সোজা কথা,
ইনপুট আউটপুট, এই দুইটার মধ্যে দশা পার্থক্য 180 ডিগ্রি। আরেকটা তথ্য এখানে লিখে দেই, ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, দেখবা একটা তথ্য তোমাদেরকে পড়াইছি, এটাও পরীক্ষায় অনেক বেশি আসে, 180 ডিগ্রি। একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি ইনপুট আউটপুট সিগন্যালের ক্ষেত্রে একটা সাধারণ ইমিটার বর্তনীর অন্তর্গামী এবং বহির্গামী সংকেতের দশা পার্থক্য 180। এটা কুমিল্লাতেও আসছে, যে দেখো এটা আসলে কই, ডিউ 7 কলেজ। এটা এই যে ইনপুট আউটপুট সিগন্যালের মধ্যে দশা পার্থক্য কত, 180। 180 ক্লাস শেষ মনে হয়। না আরেকটা, এটাই লাস্ট। ডায়োড, জাংশন ডায়োডের খালি অঞ্চলের সৃষ্টি হয় কেন? খালি অঞ্চল মানে এই যে ডিপ্লেশন স্তর, ডিপ্লেশন স্তর পড়বে, ডিপ্লেশন স্তর বই থেকে পড়বে। বিপরীতমুখী যুগের কারণে। তাইলে আর নাই, হ্যাঁ আর নাই। কালকে সকালে 11:30, সকাল 11:30 আইসিটি, ঠিক আছে, আইসিটি প্লাস সেমিকন্ডাক্টর, মানে সেমিকন্ডাক্টরের আইসিটি পার্ট পড়ায় দিব। আইসিটি পার্টটা একটু বিস্তারিত পড়াবো, তো আইসিটি পার্টের একদম গেট থেকে শুরু করে, কালকের ক্লাস ভালো লাগবে, কালকের ক্লাস বোরিং লাগবে না, কারণ ওগুলা তোমরা আগে থেকেই পারো। ন্যান্ড গেট, নর গেট, অর গেট, তারপরে অ্যান্ড গেট, এগুলা সব গেট। এবং দেখবা যে এখানে কিছু জিনিস আছে যেটা মানে খুব ভালো ভালো, মানে পুরো আইসিটিও ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে। সকাল 11:30 ইনশাল্লাহ। এখানে হচ্ছে আইসিটি পার্ট, আইসিটি পার্ট বিস্তারিত, বিস্তারিত, বিস্তারিত। তাইলে সেমিকন্ডাক্টর 100%, সেমিকন্ডাক্টরের মেজরিটি শেষ, শুধু আইসিটি পার্টটা এই জন্যই বিস্তারিত পড়াবো, কারণ ওইখান থেকে 2টা বা 3টা প্রশ্ন যদি তোমার রাজশাহীতে, তারপরে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর আইসিটি পার্ট আছে, একটা ব্যাকআপ হিসেবে কাজ করবে। একটা অধ্যায় ব্যাকআপ হয়ে গেলে সামনের গুলা কি আছে, ক্রায়ো সার্জারি, বায়ো ইনফরমেট্রিক্স, তারপরে হচ্ছে সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলা পড়ছো না? যে আমাদের ওয়াকি টকি কি একমুখী, ঠিক আছে, ওয়াকি টকি দিয়ে শুধু মানে একবার যাইতেছে একবার যাইতেছে আসতেছে, তাহলে এটা কি হাফ হাফ। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই হাফ ডুপ্লেক্সের উদাহরণ কোনটা? ওয়াকি টকি। সিমপ্লেক্স কোনটা? একমুখী। একমুখী মানে হচ্ছে ডাটা ট্রান্সমিশনের মেথডটা হবে একমুখী, একদিকে যাবে। কি যাবে বলতো? রেডিও টেলিভিশন, শুধু তুমি পাইতেছো, তুমি কিন্তু রেডিও টেলিভিশনকে কোনো নিউজ দিতে পারতেছো না, একমুখী ডাটা ট্রান্সমিশন, এটা হচ্ছে সিমপ্লেক্স। তারপরে ফুল ডুপ্লেক্স কোনটা? মোবাইল ফোন, টেলিফোন, টেলিফোন দিয়ে হ্যালো, হ্যাঁ হ্যালো বলো, কি অবস্থা, এই যে দুইমুখী, একসাথে তুমি দুইমুখী ডাটা আদান প্রদান করতে পারতেছো, এটা হচ্ছে এই উদাহরণগুলা কিন্তু অনেক বেশি আসে। তারপরে দেখবা ল্যান, ম্যান, প্যান, এরিয়া, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তারপরে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এগুলার বিষয়গুলো আসে। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলা আইসিটি থেকে যদি ভালো করে দেখা পড়তে পারো, দেখবা যে জাহাঙ্গীরনগরে 8 মার্কস মনে হয়, হ্যাঁ এখানে কিন্তু একটা বড় মার্কস। বিশেষ করে এই ইউনিটে ভালো মতো একটা সাবজেক্ট পাইতে গেলে এই আইসিটি ভালো করতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। তারপরে ট্যাগ গুলা ভালো করে পড়তে হবে, এইচটিএমএল গুলা ভালো করে দেখতে হবে। ওকে ওকে, না এক্সাম কবে হবে এটা জানাবো। এক্সাম তো চ্যাপ্টার শেষ করি না, এক্সাম হবে না, এটা তো কালকেই নোটিশ দিয়ে দিছি, নোটিশ তো কালকেই দিয়ে দিছি, এক্সাম হবে না। এক্সাম কবে হবে এটা জানাবো, এক্সাম হবে না, হ্যাঁ এক্সাম হবে না। তাহলে এক্সাম কবে হবে এটা তোমাদেরকে জানায় দিব, টেনশন নিও না, টেনশন নিও না। শেষ করে দাও শাকিল।